আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আজকে তোমরা জানো যে পূর্বের আমাদের ঘোষণা অনুযায়ী আজকে লিখিত ক্লাসের যে প্রথম ক্লাসটি আমরা শুরু করব। তো তোমরা সবাই দেখো যে সব ঠিকঠাক আছে কিনা, যা স্লাইড দেখা যাচ্ছে কিনা, তারপর আমার কথা ঠিকভাবে আসতেছে কিনা। তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমার স্লাইড ঠিকভাবে আসতেছে কিনা, বা আমার কমেন্ট হচ্ছে তোমরা হচ্ছে যে কথা বা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা। তোমরা কি স্লাইড ঠিকভাবে দেখতে পাচ্ছ এবং আমার ভয়েস কি ঠিকভাবে শোনা যাচ্ছে? আচ্ছা, অল ক্লিয়ার। রিফাত লিখেছে ক্লিয়ার, সোনিয়া লিখেছে ক্লিয়ার, তানজিম মলি লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমরা প্রথমে যে কাজটা করবে সেই কাজটা হলো যে আমি যে ক্লাসটা নিচ্ছি এই মুহূর্তে অনেকেই আমাকে হয়তোবা মেসেজ দিচ্ছে, আমি হয়তোবা গ্রুপে একটু শেয়ার করে দিতে হবে বিভিন্ন গ্রুপগুলোতে। সুতরাং তোমরা তোমাদেরকে আমি অনুরোধ করব যে তোমরা চাইলে ক্লাসটা শেয়ার করে দিতে পারো, কারণ অনেকে আমি যখন ক্লাসের মুহূর্তে থাকবো অনেকে হয়তো তোমার বন্ধু বান্ধব ক্লাসটা পাবে না খুঁজে, তো দেখা যাবে তখন হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবের কারণে ক্লাসটা ঠিকভাবে তোমরা ইয়ে করতে পারো না। তো আমার অনুরোধ থাকবে তোমরা ক্লাসটা হচ্ছে শেয়ার করে দাও। আচ্ছা, তো কে কোন জায়গা থেকে আজকে ক্লাসটি করছো আমি একটু জানতে চাচ্ছিলাম যে কে কোন জায়গা থেকে হচ্ছে ক্লাসটি আজকে করছো। তো যে বিষয়টি হচ্ছে আজকে আমরা সচরাচর যে রিটেনের উপরে যে ক্লাসটি রয়েছে বাংলা ক্লাসটি, সেটি আমরা কন্টিনিউ করব। তো তোমরা অনেকে আমরা জানো যে এই করোনা পরিস্থিতির কথা চিন্তা করে আমরা এডুকেশন টিম প্রথমত ইংলিশের রিটেন ক্লাসটি এনেছি, এবার হচ্ছে আমরা বাংলার যে রিটেন কোর্সটি চালু করেছি। তো তোমরা জানো যে আমাদের এখানে কোনো স্বার্থ নেই, স্বার্থটা একটাই যে আমাদের কতিপয় শিক্ষার্থী তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এবং চান্স পাওয়ার পর বলবে যে আমরা এডুকেশনের এই সাহায্যটি পেয়ে আমরা অনেক বেশি উপকৃত হয়েছি। তো তোমরাই জানো যে একটা ক্লাস তৈরি করতে রাতের পর রাত দিনের পর দিন আমাদের পরিশ্রম করতে হয়। তো সেই বিষয়টা হচ্ছে আমি চাই যে তোমরা হচ্ছে এই বিষয়টা তোমরা বোঝো আর কি। তো তোমাদের কাছে আমার একটাই চাওয়া, কারণ যেহেতু আমি এত কষ্ট করে স্লাইডটা তৈরি করেছি, তো তোমাদের এর কাছে আমার একটাই চাওয়া হচ্ছে কি, মানে তোমরা ক্লাসটা শেয়ার করো। এখন শেয়ার করলে বেনিফিটটা কার? বেনিফিটটা হচ্ছে আমাদের, না তোমাদের। তোমাদেরই বেনিফিট, কারণ তোমাদের বন্ধু হয়তো বা ক্লাসটা দেখতো না, সে হয়তো বা ক্লাসটা দেখতো। তো আমি হচ্ছে আজকে লিখিতের যে প্রথম ক্লাসটি আমি শুরু করবো আর কি। তো লিখিতের প্রথম ক্লাসটি কেন আজকে দিলাম, হঠাৎ করে দিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে তোমাদের হচ্ছে পরীক্ষার হচ্ছে সময় যেহেতু এগিয়ে আসতেছে, তো অনেকেই বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়তো বা তোমার এই সময়টাই হবে না, যে সময়টায় ডেটটা দেওয়া হয়েছে, কিন্তু আমরা কিন্তু 20 মের আগেই সবকিছু কমপ্লিট করতে হবে, কারণ আমরা জানি না যে ঢাকা বিশ্ববিদ্যালয় অথরিটি কি সিদ্ধান্ত নিচ্ছে। তো অনেকেই কমেন্ট করছে যে ভাইয়া যশোর, রাজবাড়ী, আমি নামগুলা পড়ছি না কারণ আমি নামগুলা পড়লে অনেক টাইম লাগবে। নোয়াখালী বিভাগ চাই নাকি, তারপর জয়পুরহাট, ঢাকা, ফেনী, রাজশাহী, তারপর হচ্ছে রাজবাড়ী, খাগড়াছড়ি, তারপর ব্রাউনবাড়িয়া, জামালপুর, চাঁদপুর। আমি তো দেখছি প্রায় বাংলাদেশটাই আমার সাথে আছে আর কি, আমি বাংলাদেশের সামনে দাঁড়িয়ে আছি। তো যে বিষয়টা হচ্ছে আমি চাইবো যে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। আর তো যেটা বলছিলাম, তারা হয়তো বা যে আমরা যে ক্লাসটা নিচ্ছি হয়তো সবার জন্যই কি, এমন না যে তুমি শেয়ার করলে তোমার ক্লাসটা তোমার ভাগে কম পড়বে আর কি। তো আমরা নলেজ কিন্তু শেয়ার করলে পারে, এই কারণেই কিন্তু আমি আমার নলেজটা, যে নলেজটা আমি একুয়ার করেছি এত কষ্ট করে, তোমাদের মাধ্যমে শেয়ার করছি, যে তোমাদের মাধ্যমে এই নলেজটা সারা বাংলাদেশে বা তোমাদের সারা বিশ্বে ছড়িয়ে যাবে আর কি। তো বাংলা আমি আমার ভালোবাসা থেকে পড়াই, আমার পেশন থেকে পড়াই। তো আশা করি যে তোমরা ক্লাসটা শেয়ার করে দিবে। শেয়ার করে দিলে আমার যে কাজটা কমে যাবে আর কি, কারণ আমাকে হয়তো বিভিন্ন গ্রুপে শেয়ার দিতে হচ্ছে, অনেকে বলছে ভাইয়া ক্লাসটা পাচ্ছি না, তো আমাকে হচ্ছে এখন বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। যদি তোমরা শেয়ারটা করে দাও তাহলে হয়তো বা আমাকে ক্লাসটা শেয়ার করতে হচ্ছে না। তো যে বিষয়টা হচ্ছে দেখি কয়টা শেয়ার হলো। তোমরা আসলে আজকে অ্যাটেন্ডেন্স এত কম, বুঝলাম না। আর সবাই শেয়ার করছো কিনা আমি হয়তো দেখতে পাচ্ছি না, কারণ অনেকেই হচ্ছে আমার রেগুলার স্টুডেন্ট আছো যে ক্লাস করো, কিন্তু অনেকেই ইরেগুলার আছো, কিন্তু তারাও শেয়ারটা করছো না। আমি চাইবো যে তোমরা হচ্ছে অ্যাটলিস্ট বিভিন্ন তোমাদের যে টাইমলাইনে যদি শেয়ার করে রাখো তাহলে তোমাদের বন্ধু বান্ধবরা কিন্তু দেখতে পাবে আর কি। যাই হোক, তো আজকে আমাদের রিটেনের যে বিষয়টা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে
তোমাদের হচ্ছে একটা ছবি রয়েছে সামনে, ছবিটা হচ্ছে একটা কাঠগোলাপ। তো এই যে জায়গাটা, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জায়গা, কার্জন হলের আশেপাশে একটা জায়গা। তো তোমরা জানো না যে আসলে এই যে এই কার্জন হলের আশেপাশের জায়গাগুলোতে, এই জায়গাগুলোতে কিন্তু তোমার সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে, তোমরা যদি চেষ্টা করো তাইলে হচ্ছে হয়তোবা তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো। এবং এই যে সুন্দর সুরভিত পরিবেশে তোমরা কিন্তু অনেক বেশি বেশি নিজেকে এক্সপোজ করতে পারবে আর কি। এক্সপোজ মানে কি, তার মানে তোমরা যদি চাও যে আমাদের জীবনে অনেক মুহূর্তগুলো আসে, যে মুহূর্তগুলোতে আমরা নিজেকে নতুন ভাবে ঘুরে দেখি, তো এই নিজেকে নতুন ভাবে ঘুরে দেখার ক্ষেত্রেও আসলে অনেকে মেসেজ দিচ্ছে ভাইয়া ক্লাসটি পাচ্ছি না, এখন আমি কি করব, যে ক্লাসটি তোমাদের কাছে আমিও কয়েকটা গ্রুপে শেয়ার করে দিচ্ছি, যাতে করে তোমরাও কয়েকটা গ্রুপে বা তোমাদের নিজস্ব টাইমলাইনে যদি শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধবদের এই ক্লাসটা একটু পেতে সহজ হবে আর কি। তার বেশি কিছুই নয় আর কি। তো তোমাদের আমি আমার একটাই অনুরোধ থাকবে, তোমরা ক্লাসটা একটু শেয়ার করে দিবে। তো যে বিষয়টা বলছিলাম যে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই ঢাকা বিশ্ববিদ্যালয় একটা আবেগ, একটা স্বপ্ন। তোমরা জানো যে তোমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য এখানে যে ইয়ে করেছো। তো আমার কাছে তোমাদের যে চাওয়াটা, আমি জানি যে তোমরা চাও যে রিটেনের সবগুলো ক্লাস হচ্ছে আমি নেই, বাংলা রিটেনের। আমি আশা করছি যে আমি সবগুলো ক্লাসে নিতে পারবো ইনশাআল্লাহ। কিন্তু আজকের ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য একটা পরীক্ষামূলক ক্লাস। কেন? কারণ আমি রোজা রেখে এত কষ্ট করে তোমাদের জন্য ক্লাসগুলো করাবো, কারণ আমি যদি তোমাদের অ্যাটেন্ডেন্স না পাই, আমি যদি দেখি যে আমার এক্সপেকটেশন অনুযায়ী তোমরা ক্লাস করছো না, তো আমি কেন এত কষ্ট করে ক্লাসটা নিব, ঠিক না? তো আজকে ক্লাসটা হচ্ছে একটা পরীক্ষামূলক ক্লাস, তোমাদের রেসপন্স যে হ্যাঁ তোমরা যারা যারা শেয়ার করেছো গুড, আর দেখবো যে তোমরা কতজন শেয়ার করছো, কতজন এই ক্লাসটার প্রতি আন্তরিক, যে তোমরা কি আসলেই চাও কিনা ক্লাসটা, বা তোমাদের কোনো গুরুত্ব আছে কিনা এই ক্লাসটার প্রতি। তো সেই বিষয়টাই কিন্তু আমি আজকে ক্লাসে দেখবো। কারণ তোমাদের অনেক বন্ধু বান্ধবী আছে যাদেরকে তোমরা কমেন্টে মেনশন করে জানিয়ে দিতে পারো যে ক্লাসটি শুরু হয়েছে। আবার অনেক যারা আছে তাদের সাথে তোমরা এই বিষয়টা নিয়েও ইয়ে করতে পারো যে হ্যাঁ আমরা একটা ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আজকে আমাদের যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি আশা করি এখন শুরু করব। আজকের ক্লাসটি খুবই অসাধারণ একটি ক্লাসের প্রস্তুতি আমি নিয়েছি। তো আমি দেখবো যে তোমাদের রেসপন্স কতটা ভালো থাকে, বা তোমরা কতটা যে স্বাচ্ছন্দ্য বোধ করো ক্লাসে। অনেক করে ফেললাম, এখন আমি আমার ক্লাসে ঢুকছি। যে এই যে দেখো যে তোমাদেরকে স্বাগতম আমার এই দুনিয়ায়, আমার এই জগতে, আমার এই ক্যাম্পাসে। আচ্ছা, তারপরে যে প্রথম যে স্লাইডটা দেখো, আমরা বাংলা লিখিতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি দেখো। এখানে দুজন, একজন মেয়ে একজন ছেলে, সে মাথার মধ্যে কনফিউজড অবস্থায় আছে আর কি। তো এই যে একজন কনফিউজড অবস্থায় আছে, তোমরা কিন্তু বেশিরভাগ সময় কনফিউজ থাকো। এখন তোমাদের কাছে আমি তোমাদেরকে যে পড়াটা পড়াবো সেই বিষয়টা হচ্ছে তোমাদের মাধ্যমে তোমাদের থেকে জানতে চাই যে আসলে কি। তো তোমরা কমেন্টে আনসার করতে থাকো সবাই, যে লিখিতের, বাংলা লিখিতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি। তো আমি আনসার গুলা পড়বো, সবার নাম ধরে ধরে পড়বো, দেখবো যে কার আনসারটা ভালো হয় আর কি। যে তুমি যে লিখবা বাংলা, বাংলা তোমার লিখিত পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, তোমার কাছে কি মনে হয় যে এই বিষয়টা ভাইয়া বা স্যার, এই বিষয়টা যদি আমি এইভাবে পড়ি তাইলে হয়তো বা আমার ভালো হবে, বা এই যে লিখিতের জন্য আমি যত ভালোই পড়ি বা এই জিনিসটা না করলে আমার কোনো কি লাভ হবে না। তো এই বিষয়তে তোমরা সবাই কমেন্ট করে জানাও যে ভাইয়া যে বাংলা লিখিতের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি। তো আমি চাবো যে তোমরা কমেন্ট করে জানাও যে যে বাংলা লিখিতের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আসলে কি। তোমরা হয়তো অনেকেই শেয়ার করোনি এখনো, আমার এখানে অনেক শেয়ার, যারা হচ্ছে আমার নিয়মিত ক্লাস করে তারা শেয়ার ডান লিখেছে, কিন্তু আমি জানি না আমার অনেক স্টুডেন্ট যারা হচ্ছে ক্লাস করে কিন্তু তাদেরকে দেখাচ্ছে না কেন, জানি না ফেসবুকের সাথে তাদের কোনো শত্রুতা আছে কিনা, বাট তারা হচ্ছে দেখাচ্ছে না তাদের আর কি। তো আমি চাবো যে আমি আমার স্টুডেন্টদেরকে দেখাই আর কি, দেখাক। আচ্ছা, তো তোমরা হচ্ছে যারা ক্লাসটা এখনো শেয়ার করোনি, শেয়ার করে দাও। কারণ কেননা ক্লাসটা যখন তোমার বন্ধু বান্ধবের কাছে পৌঁছাবে, তারা যখন দেখবে, উপকৃত হবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তখন কিন্তু তোমাদের কথা বলে যে তোমরা যখন চান্স পাবে, আমরা কি যে আমরা বন্ধু বান্ধব সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে চাই। আমরা যখন প্রথম রিটেনাইজ বইটা লিখি, তখন বাজারে কোনো রিটেনের ভালো বই ছিল না। তো আমরা কি করেছি যে আমি, মহসিন স্যার, সাদমান স্যার একসাথে মিলে চিন্তা করেছি এই যে ছেলেগুলো, এরা হচ্ছে এদের সাথে এত অন্যায় করা হচ্ছে, তাদের বারবার পরীক্ষা পিছানো হচ্ছে, বারবার কোনো সিকিউরিটি নেই, তাদের জন্য কি করা যায়। তা আমরা চিন্তা করলাম এই লকডাউনে বা এই সময়ে তাদের জন্য তো একটা ভালো কিছু করা উচিত। তো সেই কারণে আমরা একটা রিটেন বই লিখেছিলাম। তো এই বইটা অলরেডি মানে সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে ছড়িয়ে গিয়েছে, অনেকেই বইটা কালেক্ট করে নিয়েছে। তো সবচেয়ে বড় যে বিষয়টা হচ্ছে, অনেকে একজন কমেন্ট করেছে ভাইয়া আমাদের এক্সাম কি পিছাবে। দেখো, আমাদেরকে সবসময় আমাদের নিজস্ব যে গতিতে আগাতে হবে না। আমি চাইলেই হচ্ছে বলতে পারবো না যে এক্সাম পিছিয়েছে কিনা।
তো এটা হচ্ছে একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অথরিটি জানে। তবে করোনা পরিস্থিতি যদি অবনতি হয় অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা পিছাবে, কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক টিচার এই মুহূর্তে করোনায় আক্রান্ত, তো তারা তো পারবে না যে নিতে। আচ্ছা, তো যে বিষয়টা হচ্ছে আমি জানতে চাচ্ছি যে তোমাদের মধ্যে কেউ কমেন্ট করেছো কিনা যে আচ্ছা মূল ভাব। আচ্ছা, আমি কমেন্ট গুলা পড়তে থাকি, তোমরা কমেন্ট করতে থাকো। তার মানে কি আমি আমি এই যে আজকে ক্লাসটা নিব, পুরো ক্লাসটি আমার রিটেন বইয়ের আলোকে নিব, কিন্তু তোমরা যারা করবে তোমরা ভাবছো যে ভাই আমি তো লিখিত, অনেকে ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ মানে পরীক্ষা দেওয়ার যোগ্যতায় অর্জন করেনি। যাই হোক, এটা আমাদের যার কপালে ছিল তার কপালের লিখন না যায় খণ্ডন, ভাগ্যের লিখন বলা যায়। তো আমি এই ক্লাসটা করলে আশা করি যে তোমাদের সকল সমস্যা দূর হবে। এবং একটা বিষয় আমি বলি যে লিখিত সমস্যার সাথে এমসিকিউরও অনেক সমস্যা দূর হবে। এই জন্য আজকে আমি এমন একটা টপিক সিলেকশন করব যে দেখবে যে ওই টপিকটা হচ্ছে তোমার লিখিত এবং এমসিকিউ সকল বিষয়ে সমস্যা দূর করবে। তো যারা নতুন জয়েন দিয়েছো আশা করি তোমরা ক্লাসটা শেয়ার করে দিবে। আমি এখন কমেন্ট গুলো পড়া শুরু করবো। সুতরাং দেখি কে লিখছে। আমির হামজা জিহাদ লিখেছে মূল ভাব, তারপর লিখেছে গুছিয়ে। ফখরুল ইসলাম ফাহাদ লিখেছে গুছিয়ে বাংলা লিখতে পারা। তারপর হচ্ছে অ্যাঞ্জেল, তারপর হচ্ছে মূল ভাব বোঝা, সৃজনশীলতা। অনেকে অনেক কিছু লিখেছে। সোনিয়া মিম লিখেছে ফার্স্ট বানান শুদ্ধ, সেকেন্ড ক্রিয়েটিভিটি। বা আপনি খুব অসাধারণ একটি টপিক ধরেছেন। তো আমি চেষ্টা করব, এই যে দেখেন আমাদের আইডিয়া গুলো কোথেকে জেনারেট হয়। আমরা যখন কোন একটি আইডিয়ার সাথে পরিচিত হই তখন কি হয়, আমাদের আইডিয়া গুলো কিন্তু আমাদের সাথে ছড়িয়ে যায় আর কি। তো এই যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো, দেখেন এই যে এখানে তো আপনারা একটি চিত্র দেখতে পাবেন, এই চিত্রতে সে এইখানে বসে পড়ছে, কিন্তু যখন আস্তে 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 কি এইখানে বিষয়টি ফুটে উঠবে আর কি। তো যে বিষয়টি আমি আপনাদেরকে বলবো যে একটি বিষয় যখন আপনারা খুব মনোযোগ সহকারে পড়বেন তখন দেখবেন যে আসলে আমাদের জীবনে এত এত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট যে ঘটনা হয় যে এইগুলো কিন্তু আমরা চাইলেই ভুলে যেতে পারি না, বা আমাদের যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকে আমরা একটা নির্দিষ্ট ছকেও বন্দি রাখতে পারি না। তো যে বিষয়টা আমি চেষ্টা করবো আজকে আমাদের ক্লাসটা যে বিষয়গুলোর উপরে, তো তোমাদেরকে এই বিষয়টার উপরে আমি ফোকাস করব যে কোন বিষয়টা নিয়ে আজকে আলোচনা করা যায় আর কি। তো এই বিষয়টার উপরে যেহেতু আমরা ফোকাস করব, তো তোমরা কমেন্ট করে জানাচ্ছ যে আমি চাই যে আরো কমেন্ট করো, তোমরা জানাও যে আসলে কোন টপিকটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তো এই যে দেখছো যে আমি স্লাইডটা ফাঁকা রেখেছি তোমরা কমেন্ট করার জন্য। কিছু দেখাচ্ছে না। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাও দেখি। আচ্ছা, তো তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি। আচ্ছা, তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি যে তোমরা কমেন্ট করে জানাও যে কি হচ্ছে। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছো। আশা করি তোমরা হচ্ছে দেখি কে মূল ভাব আরো কমেন্ট চাচ্ছি। কবিতার লেখা, তারপর হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও যে বানান শুদ্ধিকরণ, তারপর হচ্ছে সব আর কি লিখেছে সারাংশ সারমর্ম। হ্যাঁ, তোমরা রিটেনের টপিক গুলা লিখছো, রিটেনের টপিক গুলা কিন্তু আসলে ইম্পর্টেন্ট। তো যে বিষয়গুলো হচ্ছে আমরা চেষ্টা করব যে তোমাদের সাথে এগুলো ইয়ে করার। তোমরা কমেন্ট করে জানাও দেখি, তোমাদের কমেন্ট আমি পড়তে যাচ্ছি। তোমরা তো কি কমেন্ট করে জানাচ্ছ না, তো সেই আরো কমেন্ট চাচ্ছি। মূল ভাব লেখা, তোমরা অনুচ্ছেদ একজন মূল ভাব থেকে তোষী চৌধুরী লিখেছে মূল ভাব ভালো করতে হবে, লেখক কোন উদ্দেশ্যে গল্পটি লিখেছেন তা খুঁজে বের করো। তারপর হচ্ছে বানান শুদ্ধিকরণ, গল্প বা কবিতার অনেকগুলো জিনিস। তোমরা কি মানে যারা, আমি চাচ্ছি যে সবাই কমেন্ট করো আর কি, সবাই কমেন্ট করে জানাও, তাহলে হচ্ছে আমার জন্য সুবিধা হবে। তো তোমরা একটু কমেন্ট করে জানাও। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, যে তোমরা কমেন্ট করার জন্য যেহেতু টাইম লাগবে, তো আমি চাচ্ছি যে তোমরা হচ্ছে কমেন্ট করে জানাও এই আর কি। তো যে বিষয়টা হচ্ছে আমি তো তোমরা হচ্ছে কমেন্ট করে জানাও যে আমি জানতে চাচ্ছি যে তোমাদের
আচ্ছা, তার মানে তোমাদের সকলের যে কথা থেকে আমি যে বিষয়টি বুঝলাম আজকে, সেই বিষয়টি হলো যে আজকে আমাদের যে টপিকটি বা যে বিষয়টি হয়েছে, আমরা কিন্তু আজকে তোমাদের অধিকাংশ কমেন্ট থেকে যে বিষয়টি পেয়েছি সেই বিষয়টি হচ্ছে যে বানান, তোমরা হচ্ছে মূল ভাব লিখেছো, সৃজনশীলতা লিখেছো, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হয়েছে যে আমি কিন্তু তোমাদেরকে অনেক টাইম দিয়েছি, কিন্তু তোমরা কমেন্ট করছো কিনা আমি জানি না, যে কেন কোনো সমস্যা হচ্ছে কিনা তোমাদের কমেন্ট করতে। আমি কমেন্ট দেখতে পাচ্ছি না সবার, এই হচ্ছে ঝামেলা। তোমরা সবাই কমেন্ট করছো কিনা আমি এই জন্য তোমাদের একটা ফ্লোর দিয়েছিলাম, কিন্তু তোমাদের সবার কমেন্ট, একজন লিখেছে আচ্ছা শুদ্ধ বানান, আচ্ছা সি ইউনিটের জন্য কোন টপিক গুলা ইম্পর্টেন্ট, আচ্ছা সি ইউনিটের জন্য ইম্পর্টেন্ট, আমরা যখন সি ইউনিটের স্পেশাল ক্লাসটা নিব তখন আমি বলে দিব আর কি। তো যে বিষয়টা হচ্ছে অনেকেই লিখেছো, তো আশা করি তোমাদের যে লেখাটা অনেকের লেখাই শুদ্ধ হয়েছে, আবার অনেকেই ঠিকভাবে লিখতে পারোনি। যে তোমাদের আমি আশা করব যে তোমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে আরো বেশি সক্রিয় হবে, যে তোমরা বানান শুদ্ধিকরণ যে বিষয়টি রয়েছে সেই বিষয়টি কি। তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন তোমরা ভর্তি পরীক্ষা দিবে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কি দেখবেন, উনি দেখবেন যে একটা শিক্ষার্থীর তার বানানগুলো, রিটেনের বানানগুলো ঠিক আছে কিনা। এখন তুমি যখন একটি বানানে ভুল করবে, স্যারের কি ধারণা হবে, স্যার ভাববেন যে এই ছেলে যত ভালো শিক্ষার্থী হোক না কেন সে একটি বানান শুদ্ধভাবে লিখতে পারে না, তার মানে কি তার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতাই নেই। তার মানে তোমাকে কি, তুমি যখন একটি মূল ভাব একটি অনুচ্ছেদ অনেক ভালো করে লিখেছো, অনেক সৃজনশীলতা দিয়ে লিখেছো, এখন কি হবে, এখন তুমি হচ্ছে যে যত সৃজনশীলতা দিয়ে লিখো না কেন, তোমার বানানটি যদি শুদ্ধ না হয় স্যার কিন্তু তোমাকে মার্ক দিবেন না। তার মানে এই যে স্যার তোমাকে মার্ক দেওয়ার জন্য হলো কি বানান শুদ্ধিকরণ বিষয়টি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো এরপরে আমরা যেহেতু বানান শুদ্ধিকরণ বিষয়টি রয়েছে, আমি এখানে তোমাদেরকে কিছু বানান দিলাম। তো এই যে বানানগুলো তোমরা কি করবে, তোমরা হচ্ছে এই বানানগুলো তোমরা এখানে আমি তোমাদেরকে প্রথমত তোমরা আইডিয়া করে উত্তরগুলো লিখবে। তো প্রথম যে প্রকৃতিস্থ বা প্রকৃতিস্থ, তো এই বানানের মধ্যে কোনটা সঠিক আমি জানতে চাচ্ছি, যে এই যে বানানের মধ্যে কোনটা, প্রথম বানানের মধ্যে কোনটা সঠিক আমি তোমাদের থেকে কমেন্টে জানতে চাচ্ছি। তোমরা বেশি বেশি কমেন্ট করো, তারপর আমি তোমাদেরকে জানিয়ে দিব যে কোন, আমি আজকে বানানের অনেকগুলো নিয়ম নিয়ে আলোচনা করব। কেননা তোমরা যদি বানানটা শুদ্ধ করে লিখতে পারো, তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুচ্ছেদে যদি 10 মার্ক থাকে, তুমি যদি প্রথম লাইনে বানান ভুল করো, স্যার কি করবে, নাম্বার দিবে না। স্যার তোমাকে কি করবে, বলবে যে এই ছেলে তো প্রথম লাইনে বানান ভুল করছে, তার মানে এরকে 10-এর মধ্যে 3-4 দিবে, তার মানে শেষ। তোমার কিন্তু 10-এর মধ্যে 3-4 দিলে 6 নাম্বার শেষ। এখানে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের 1 নম্বরের জন্য 100 জন 500 জন সিরিয়ালে থাকে, তার মানে তুমি যেহেতু 1 নম্বরের জন্য পিছিয়ে যাবে, তোমার তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে না। জিনিসটা বুঝতে পারছো, যেহেতু আমি আজকে একটা পরীক্ষামূলক ক্লাস নিচ্ছি, তোমরা পরবর্তীতে ক্লাস করবে কি আমি করাবো কিনা আজকে ক্লাসের উপর নির্ভর করবে। আজকে তোমাদের বেশি বেশি শেয়ার, তোমাদের বেশি বেশি রেসপন্স, কমেন্ট হলে আজকে কিন্তু আমি ক্লাসটি তোমাদেরকে করব নিব। আর তোমাদের যে আচ্ছা, তো এই যে প্রকৃতিস্থ আর না থ, যে সেই বিষয়টা কমেন্টগুলো র্যান্ডমলি শো করে না, আচ্ছা আচ্ছা, তো প্রকৃতিস্থ না প্রকৃতিস্থ, তো এই বিষয়টা নিয়ে আমি, আচ্ছা তো এইটা নিয়ে তোমরা সবাই অনেকেই কমেন্ট করছো, আমি কমেন্টগুলো একটু দেখছি কে কি কমেন্ট করেছো। বেশিরভাগই কমেন্ট করেছো থ, 2 নাম্বার আফিয়া লিখেছে, রিদা লিখেছে, জুবাইর লিখেছে, আজিজুল লিখেছে, গুলশানারা এনি লিখেছে। তো আমি চাইবো যে তোমরা সবাই কমেন্ট করে জানাও প্রথমটার মধ্যে কি রায়। তোমরা যদি এই বানানটা লিখতে যদি কষ্ট হয় তাহলে কি করবে, তোমরা এই পাশেরটার জন্য 1 আর এই পাশেরটার জন্য 2, আর যদি না বুঝো তাহলে কি লিখবা, না বুঝলে কি ভাই আমি লিখবো না, তোমরা 3 লিখবা, তাহলে আমি বুঝে যাবো যে এই প্রকৃতিস্থ হচ্ছে 1 আর প্রকৃতিস্থ 1 স্থ 2 আর 3। এটা যদি না লিখতে পারো তাহলে তুমি এটা বানানটা লিখে তোমরা টাইপ করে দিতে পারো। তোমরা তো তোমাদের গার্লফ্রেন্ডের সাথে সারা রাত যখন টেক্সট করো তখন তো অনেক বেশি, তোমরা বা বয়ফ্রেন্ডের সাথে তখন অনেক বড় বড় টেক্সট লিখতে পারো, আর এখানে একটা টেক্সট লিখতে পারো মানে এত ছোট, তাহলে তোমাদের বানানটাও শুদ্ধ হইলো। দেখি তোমরা কমেন্ট করে জানাও, তোমরা কমেন্ট করে জানাও যে কি, আমি পড়ি কমেন্ট গুলা, দেখি কি অবস্থা। আচ্ছা দেখছি যে কি অবস্থা। ফাতেমাতুল জোহেরা লিখেছে, হ্যাঁ তোমরা অনেকগুলাই লিখেছো, একজন তো অনেক ভুলগুলা বানান। ফাতেমাতুল জোহেরা আপনার একটা বানান ভুল হয়েছে, আচ্ছা 2টা বানান ভুল মনে হয়, আচ্ছা আমি দেখে দিব। তার মানে এখানে আপনি দেখেন এই যে এই 2টা বিষয়, যে এখানে প্রকৃতিস্থ আর থ, এখানে ঠোঁটস্থ আর থ, অভ্যস্ত আর থ, নিকটস্থ
আর্থ। তার মানে তোমরা এখানে সবগুলো বানান, আচ্ছা সবাই লিখছো প্রকৃতিস্থ বানানটা লিখেছো, আচ্ছা তোমরা শুদ্ধ বানানটাও লিখছো। আচ্ছা এবার ঠুটস্থ বানান দেখো কোনটা সঠিক, ঠুটস্থ ঠুটস্থ কোনটা সঠিক, তোমরা লিখতে থাকো, কমেন্ট করতে থাকো, আমি দেখতে চাই, সবাই কমেন্ট দেখতে চাই, কারণ আজকের ক্লাসটি হচ্ছে তোমাদের কমেন্ট বেস ক্লাস। কারণ তোমরা যদি যত বেশি কমেন্ট করবে আজকে তত, হ্যাঁ এই যে একজন লিখেছে রাফিয়া নিকান রাকা লিখেছে, রাকা লিখছে 2-1-2-2, আচ্ছা 2-1-2-2 না, আচ্ছা ঠিক আছে। তার মানে আপনি লিখেছেন, আমি ভুল কি সঠিক এখন বলবো না, সবাই কমেন্ট করে জানান। সবাই কমেন্ট করে জানান যে এটা ঠুলস্থ না ঠুলস্থ। আচ্ছা এবার অভ্যস্ত না অভ্যস্ত, অভ্যস্ত না অভ্যস্ত, সবাই কমেন্ট করে জানান। আপনারা চাইলে সবগুলো একই বক্সে কমেন্টে লিখতে পারেন, আবার চাইলে কি করতে পারেন যে আপনারা নিজেরা কমেন্ট করে আবার 1-2 দিয়ে লিখ করতে পারেন। আমি তো আপনাদের জন্য অনেকগুলো অপশন দিয়েছি। হ্যাঁ তারপরে হচ্ছে আপনারা নিকটস্থ নাথ, আমি দেখি সবাই কমেন্ট করছে, গুড, ভেরি গুড, এক্সিলেন্ট। আপনাদের এরকম রেসপন্স থাকলে তো আমার ক্লাস নিতে ভালো লাগে। ইনশাল্লাহ এরকম রেসপন্স থাকলে তো সামনের ক্লাসগুলো তো আমি আপনাদের জন্য পাশে থাকবো ইনশাল্লাহ। আর এইরকম যদি আপনারা, আর যারা দেখছো তারা অবশ্যই শেয়ার করো, কারণ আজকে শেয়ারের উপর তোমাদের ক্লাসের রেসপন্সের উপর ভিত্তি করে কিন্তু আমি নেক্সট আমার তোমাদেরকে সিলেবাসটা দিয়ে দিব, যে বাংলার লিখিতের পুরো সিলেবাসটা আমি রুটিন অনুযায়ী যে এই দিন এই ক্লাস হবে, ঠিক আছে। তাহলে তোমাদের যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে, ভালো লাগছে, তখন তোমরা শেয়ার করে দাও, অলরেডি তোমরা অনেকে করেছো তো। আচ্ছা তার মানে এটা কিন্তু তোমাদের শেষ। আচ্ছা আমি এইখানে তোমাদের একটা নিয়ম বোঝাবো, তোমরা আশা করি সবাই কমেন্ট করছো, ভেরি গুড। আচ্ছা তোমরা কমেন্ট করেছো, এটা আচ্ছা তার মানে এইখানে আমি যে নিয়মটা, তোমরা অলরেডি অনেকে কমেন্ট করো, তোমরা যদি কমেন্ট না করো, তোমরা যদি কমেন্টে ভুল লিখো, আমার সুবিধাটা কি, কমেন্টে তুমি ভুল লিখলে আমি ভুলটা ধরিয়ে দিব, আমি পরবর্তীতে ক্লাস দেখার সময় রিপ্লাই দিতে পারো যে এই দেখো তুমি এখানে বানানটা ভুল করেছো। আর যদি কমেন্টই না করো, আমি কি ভাববো যে এই ছেলে তো পারেই না। তার মানে এই যে বিষয়টা, যে তখন কি হবে, তোমরা দেখো এখানে একটি তোমাদের মতোই একটি ছোট পিচ্চি বাবু, সে হচ্ছে চিন্তায় পড়ে আছে, তোমরাও কি অনেকে চিন্তায় পড়ে কমেন্ট করতে পারছো না। আচ্ছা যাই হোক, আমি আর সময় দিচ্ছি না, তোমাদের অনেক সময় দিয়ে দিলাম। এখন আমার যে কাজটি হবে, তোমাদের এই যে সলভটা দেখো, প্রকৃতি ত এবং থ, যদি এই যে অংশটা, এই যে ত আর থ কে বাদ দিলে, কি ত আর থ কে যদি বাদ দিলে আমার অর্থ থাকে, কি থাকে, অর্থ থাকে, তাহলে কি দেবো, দন্ত শয় থ দিব, কি দন্ত শয় থ দিব। দেখো এখানে প্রকৃতি, প্রকৃতির কি কোনো অর্থ আছে, প্রকৃতি অবশ্যই আছে, তার মানে এটা কি দন্ত শ ত না থ, তার মানে এটা হবে দন্ত শয় থ। আচ্ছা এবার ঠুটস্থ না থ, আচ্ছা ঠুটের কি কোনো অর্থ নাই, অনেকে লিখেছো ঠুট 1 নাম্বার, তোমাদের ঠুটের কি কোনো অর্থ নাই, অর্থ নাই না, অবশ্যই অর্থ আছে। অনেকে ঠোঁটের নাই নাকি, ঠোঁট কাটা দিব, তাহলে কি বোঝা যাবে না। আচ্ছা ঠিক আছে, এই যে দেখো এই ঠুটস্থ না ঠুটস্থ, তার এইখানে দেখো বেসিকলি যে বিষয়টা কি, তার মানে দন্ত সত ডাবাদ দিবা আর এখানে ডাবাদ দিবা, তার মানে অর্থ আছে ঠোঁটের, অবশ্যই আছে, তার মানে কি দন্ত শয় থ। আচ্ছা এবার দেখি অভ্যস্ত না থ, এই অভ্যর যদি অর্থ থাকে তাহলে কি দন্ত শয় থ, আর অর্থ যদি না থাকে তাহলে আমি কি দিব, দন্ত শয় ত। তার মানে এখানে দেখো অভ্যর কোনো অর্থ নাই, অভ্যর কোনো অর্থ নাই, তার মানে কি দন্ত শয় ত, এখানে কি দন্ত শয় থ হবে না। আবার নিকটস্থ, তার নিকট ত হবে না থ হবে। এখন তোমরা নিজেরাই জানো যে এটা হচ্ছে কি, যে নিকটের অর্থ আছে দন্ত শয় ত, আর এখানে যে নিকটের অর্থ যেহেতু আছে দন্ত শয় ত হবে না, এটা দন্ত শয় থ হবে। তার মানে দন্ত শয় থ হওয়ার মানে হলো কি, এখানে এটা কি হবে, যে এটার অর্থ আছে। তবে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমি একটা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা দেখো এইখানে তোমাদের জন্য একদম ক্লিয়ার করে দিয়েছি। দেখো অর্থ আছে, আমরা জানি কি যে রাস্তার মধ্যে যখন সবুজ বাতি জ্বলে তার মানে কি সিগন্যাল ছাড়া আছে, আপনি যেতে পারবেন, তার মানে কি সিগন্যাল যখন ছাড়া থাকে বা তোমার সবুজ বাতি থাকে তাহলে দন্ত শয় থ হবে, আর যখন সিগন্যাল ক্রস থাকে তাহলে দন্ত শয় ত হবে। আচ্ছা আজকে প্রচুর খেলা হবে, ঠিক না, প্রচুর খেলতে হবে আজকে। কেন আজকে অনেক একটা ম্যারাথন ক্লাস, রিডাথন বলে না, ম্যারাথন ক্লাস। তোমরা যদি একদম শেষ পর্যন্ত থাকো, আমি ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকবো, তোমাদের এমন এমন সব বানানের নিয়মগুলো পড়িয়ে দিব, ইনশাল্লাহ তোমাদের সারা জীবনে বানানের আর কোনো সমস্যা থাকবে না। তার জন্য কি করতে হবে, ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে। আচ্ছা যাই হোক, তার মানে এইখানে দেখো অর্থ, তার মানে অবশ্যই যখন অর্থ থাকবে, তোমরা দেখছো মানে তোমাদের জন্য যখন এরকম স্লাইড বানাইতে যায় তখন আমার এত কষ্ট হয়, আমি মানে তোমার কি বলবো, মানে কালকে আমি 6:30 ঘুমিয়েছি, আবার আজকে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি করে আবার 10টার আগে উঠতে হয়েছে, মানে 3 ঘন্টা ঘুমানো হয়নি।
তো তোমরা যদি এই কষ্টটা বুঝে থাকো অবশ্যই ক্লাসটা শেয়ার করে দাও। যাই হোক, তার মানে এই অর্থ অর্থ থাকলে আমি আর বলবো না, অর্থ থাকলে এই যে দ্বন্দ্ব সহিত, আর অর্থ না থাকলে কি, না থাকলে দ্বন্দ্ব সহিত। আচ্ছা নেক্সট স্লাইডে তোমরা, আমি একটা আনসার বলবো না, তোমরা নিজের আনসার করবা। এই যে দেখো, তার মানে এইখানে তোমরা এইগুলা 1 নাম্বার, তোমাদের সবটা তুলতে হবে না, এখানে 1 বা 2, এখানে 1 বা 2, এখানে 1 বা 2, এখানে 1 বা 2 লিখে 4টাই একসাথে কমেন্ট করো। আচ্ছা তার মানে দেখি, হ্যাঁ এত ইজি, রাহিমা বেগম লিখেছে এত ইজি। ইনশাআল্লাহ ভাইজান আমি আপনার পুরোটা ক্লাসে সবকিছু ইজি ভাবে বুঝাই দেবো ইনশাআল্লাহ। আর কোনোদিন বানানে কোনো সমস্যা থাকবে না যদি আজকের ক্লাসটা ঠিকভাবে করেন। ঠিক আছে, দেখি খেলার নাম বাবাজি না? আচ্ছা একজন, অবশ্যই প্রচুর খেলতে হবে, খেলা হবে, হবে না? অবশ্যই শেষ পর্যন্ত থাকো, খেলা হবে। আচ্ছা পাশে আছি, খেলা হবে। আচ্ছা একজন লিখেছে ইসরাত, ইসরাত লিখেছে 2 2 2 2 2 সব 2 দিয়ে লিখতেছে কেন? হ্যাঁ আপনার কি 2 নাম্বার মানুষ নাকি? আমি তো জানতাম আপনার 1 নাম্বার মানুষ। হ্যাঁ আচ্ছা যাই হোক, আচ্ছা দেখা যাবে, তোমরা যদি খেলতে পারো তাইলে খেলা হবে। আজকে কিন্তু টেস্ট ম্যাচ, বাংলাদেশ কিন্তু দেখছো টেস্ট ম্যাচে অনেক ভালো করছে, ঠিক না? কিন্তু খেলা কিন্তু জিততে পারে না পারো, বাংলাদেশের লর্ডেরা অনেক ভালো খেলছে, ঠিক না? তাহলে তোমরাও কিন্তু আজকে খেলা, আজকে ম্যারাথনের খেলা। আমি প্রথমে একটা দিয়েছি, তোমাদের ব্রেইনস্টর্ম করিয়েছি, তারপর আমি নিজে বুঝিয়ে দিয়েছি। এখন তোমাদেরকে আবার না পারলে কিন্তু খবর আছে, সবাইকে আর্থিক জরিমানা করব। আমি কিন্তু বলেছি আমার শাস্তি 3 ধরনের, শারীরিক, মানসিক, আর্থিক। শারীরিকটা কি, যে ওকে হচ্ছে দাঁড়া করে রাখা, হাতে মার দেওয়া, আর কি দ্বিতীয় হচ্ছে কি মানসিক, তা আমার যে স্টুডেন্ট ছিল তাদের ফেসবুক আইডি বা মেসেঞ্জার আইডি 5 মিনিটের জন্য আমার কাছে থাকবে। আর কি, আর হচ্ছে আর্থিকটা কি, 200 টাকা জরিমানা। তোমরা যেহেতু দূরে, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে 100 টাকা ডিসকাউন্ট, তার মানে 100 টাকা তোমাদের জরিমানা করতে হবে, এবং তোমরা এই টাকা আমার বিকাশে পাঠিয়ে দেবে যদি এখন ক্লাসের মধ্যে মনোযোগ দিয়ে ক্লাস না করবে আর কি। যাই হোক, তো দেখি কি কি সবাই কমেন্ট করছে। ইনশাআল্লাহ আমি চাই সবাই কমেন্ট করো, তোমরা সবাই শিখো, কারণ আমি চাই তোমরা ভুল করো, ভুলের মাধ্যমেই সত্যকে বাজায়। কে বলেছেন? কাজী নজরুল ইসলাম। তোমাদের আমার পথ প্রবন্ধে রয়েছে। কিন্তু ভুল কিন্তু সারা জীবনই ভুল করে যাবে না, ভুল করে যে ভুলটাকে শুধরে দে। আমি যদি মিথ্যা যে না আমি রাইট, আমি স্যার রাইয়ান স্যার ভুল, আমি রাইট, আমি ক্লাস করবো না, আমি ক্লাস শেয়ার দিব না, আমি কমেন্ট করবো না, আমি ঘুমায় ঘুমায় ক্লাস করব, স্যার আপনি কি করবেন? তো এই বিষয়টা যদি চিন্তা করেন যে ভুল, আপনি ভুলের মধ্যে সারা জীবন থাকবেন, সামনে এগিয়ে পারবেন। আচ্ছা আমি আবার সলভ দিয়ে দিচ্ছি, আমি আর কমেন্টের সুযোগ দিব না, কেননা আমি অনেক টাইম দিয়ে দিয়েছি, আমাদের অনেকগুলা ক্লাসের, আমাদের অনেকগুলা রুলস কভার করতে হবে আজকে। আমি দেখো, মুখস্থ অর্থ, মুখের অর্থ আছে, অর্থ আছে, অবশ্যই আছে। তোমরা দিয়ে মুখ দিয়ে তো সবাইকেই বলো যে আমি তোমাকে মারবো, আমি যখন বলি তখন মুখ দিয়ে বলি, তার মুখ দিয়ে কত খারাপ কাজ করি, ভালো কাজ করি, এই যে মুখের অর্থ অবশ্যই আছে। তার দন্ত সয় থ, ইজি, 1 নাম্বার, গুড। যারা যারা সঠিক আনসার দিয়েছ তাদেরকে আমার, আচ্ছা আমার বিকাশ নাম্বার দিব। আচ্ছা আমার ইনবক্সে যোগাযোগ করেন। আর আপনি বিকাশ নাম্বার নেওয়ার জন্য এত উদ্গ্রীব হয়ে আছেন যে আপনি কমেন্ট করবেন না, তাও টাকা দিবেন না। টাকা দিলে সমস্যা নেই, আমি সব আমার যারা স্টুডেন্ট ক্লাস করতেছে তাদেরকে নিয়ে আমি হচ্ছে ঈদের ঢাকা ইউনিভার্সিটি চান্স পাক, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে এই টাকা দিয়ে হচ্ছে ট্রিট দিব আর কি সবাই। তারপরে মুখস্থ, তার মানে কি, এই যে মুখের অর্থ কি আছে এটা তো বললাম, বিশেষ, তার মানে দ্বন্দ্ব সহিত। বিপদগ্রহ, অনেকে তোমরা 1 দিয়েছো কেন ভাইয়া? হ্যাঁ বিপদগ্রহ, তুমি কি বলো আম্মুকে বা তোমার কাউকে গিয়ে আমি বিপদগ্রহ, আমি বিপদগ্রহ, এরকম কি হয় যে আমি বিপদগ্রহ? কখনই হয় না। তার মানে আমি বিপদগ্রহর কোনো অর্থই নাই। বিপদগ্রহ অর্থ না থাকলে কি হবে? দন্ত সয় তো হবে না, তো হবে, অবশ্যই তো হবে। আমি কিন্তু লাস্ট স্লাইডে দেখিয়েছি যে তোমাদের এরকম মাথা চুলকালে কিন্তু হবে না, কাজও করতে হবে। আচ্ছা যাই হোক, তোমাদের এরকম অনেক বন্ধু বান্ধবী আছে না যারা হচ্ছে পরীক্ষায় পারে না, তারপর মাথা চুলকে এইভাবে। মাথা চুলকালে কি বুদ্ধি বাড়ে? আমার তো জানা নেই আর কি, মাথা চুলকালে কি হয়েছে, মানে একটা আইনস্টাইন ভাব থাকে, ঠিক না? আচ্ছা যাই হোক, এই যে বিপদগ্রহ কি হবে? দন্ত সয় তো হবে। আচ্ছা অধীন, অধীনস্থ নাথ, অধীনস্থ কি, অধীনস্থ কি, অধীনস্থ হচ্ছে অধীন, অধীনের অর্থ কি আছে? অবশ্যই আছে। তাইলে আমি কি দিব? দন্ত সয় তো নাথ, অবশ্যই থ দিব। আচ্ছা এবার বিপর্যয়, বিপর্যস্ত। আচ্ছা আমি একটু ফাস্ট যাবো এখন। বিপর্যস্ত তোমরা শেয়ার করে দাও ক্লাসটা। আবারও বলছি, যারা 375 জন দেখছো, আশা করি যে তোমরা ক্লাসটা শেয়ার করলে
অ্যাটলিস্ট আজকে ক্লাস যদি 500 রিচ হয় ইনশাআল্লাহ আমি লাস্ট ক্লাসে তোমাদের আজকে ক্লাসের পরেই তোমাদের রুটিন দিয়ে দিব, যে সবগুলা ক্লাসের মানে আমি যে রিটেনের ক্লাস নিব সবগুলা এরকম জোস জোস স্লাইড বানিয়ে তোমাদের জন্য পুরো দরকার হয় পুরো রমজানের রাত জাগবো, কিন্তু তোমাদের সবাইকে উপকার করবে ইনশাআল্লাহ। কিন্তু তোমাদের থেকে আমাদের একটাই চাওয়া ক্লাসটা যেন ম্যাক্সিমাম শিক্ষার্থী করতে পারে। শেয়ার করলে আমাদের কোনো বেনিফিট নাই, আমাদের বেনিফিট এটা যে আমি আমার যে দুর্বল শিক্ষার্থী বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চলের দুর্বল শিক্ষার্থীর কাছে পৌঁছতে সক্ষম হয়েছে, এটাই হচ্ছে আমার সান্ত্বনা। আমি যে রাত জেগে পরিশ্রম করবো এটা আমার কিছু মনে হবে না, আমার মনে হবে যে তারাই আমার শিক্ষার্থী, তারাই আমার ভবিষ্যৎ, তারাই আমার বাংলাদেশ। যাই হোক, এই যে দেখো তার বিপর্যয়টা কি? অর্থ নাই, বিপর্যয় তো বলো না, তার মানে কি এটা হবে অর্থ না থাকলে দন্ত সহিত না তো অবশ্যই তো যারা দিয়েছো তাদেরকে আমি জরিমানা করবো। আমি আজকে যাব, তারপর হচ্ছে খুঁজে খুঁজে দেখবো কে কে থ লিখেছো, তারপর তাদের থেকে বিকাশের নাম্বারে জরিমানা করা হবে। যাই হোক, আচ্ছা তারপরে দেখো এই যে আমি কিন্তু তোমাদের জন্য এই রুলসটা আমি যেহেতু নিজে ব্যাখ্যাটা দিয়ে দিয়েছি সংক্ষিপ্ত ভাবেও, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং সবাই আজকে ক্লাসের সবাই নোট নিবে এবং আমাদের গ্রুপে আপলোড দিবে। ঠিক আছে, আমরা যে চিন্তা করেছি যে যার নোটটা সুন্দর হবে তাকে আমরা একটা আমাদের ফাইনাল টেস্ট দিব। ঠিক আছে, যে সবচেয়ে বেশি আমাদের মহসিন স্যারের রিটেন ক্লাস, আমার রিটেন ক্লাস, এই দুইটা রিটেন ক্লাসের যার নোট ভালো হবে, যে নিয়মিত নোট দেন, ভালো হইতে বেরোম না, নিয়মিত নোট গ্রুপে আপলোড করবেন, তাকে আমরা ফাইনাল টেস্ট ফ্রি দিব। আমাদের ফাইনাল টেস্টের কাজ শেষ এই অল্প কয়েকদিন, কালকে হয়তো এই সপ্তাহের মধ্যে পেয়ে যেতে পারেন। আপনারা হচ্ছে ফাইনাল টেস্ট এত জোস করে করা হয়েছে, প্রত্যেকটার ব্যাখ্যা দিয়েছে, বাংলা প্রত্যেকটা কোশ্চেনের এরকম ব্যাখ্যা আছে। তার বোঝো তুমি একটা বাংলা কোশ্চেন আটকে গেলা, ব্যাখ্যাতে গিয়ে দেখলা রায়হান স্যার ব্যাখ্যা দিয়ে দিয়েছে তোমার জন্য, যেখানে ভয় সেখানে রায়হান স্যার নাকি। আচ্ছা তার মানে দেখেন এইখানে দেখেন, তার মানে আমি এটা দিয়ে দিয়েছি, এটা কিন্তু অলরেডি পড়ে ফেলেছে, কিন্তু এখানে সুবিধাটা কি, তোমাদের অনেক এক্সাম্পল দিয়ে দিয়েছি, তার মানে এটা কি তোমাদের একটা স্ক্রিনশট নিয়ে রাখো বা তোমরা এটা দেখে রাখতে পারো। দেখো এখানে দন্ত সয় থ অংশটি বাদ দিলে, যদি কেউ আমার ক্লাসটা এখন পর্যন্ত না বুঝে থাকো এই স্লাইডটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা আমি নেক্সট স্লাইডে যাচ্ছি, তো দেখি। আচ্ছা এইখানে দেখো আরেকটা বিষয় কি, তয় আমি কিন্তু এখানে তোমাদেরকে বললো তয় ভ আর তয় ভ, তার মানে এই তিনটার মধ্যে আমরা অনেক সময় কনফিউজ হয়ে যায়। কি হয়ে যায়? কনফিউজ হয়ে যায়। দেখো এই তিনটি নিয়ে শিক্ষার্থীদের দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। তোমাদের হয় কিনা তোমরা কমেন্ট করে জানো যে ভাইয়া এই যে এই তিনটা নিয়ে আমার দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়েছে জীবনে একবার না একবার, তোমরা কমেন্ট করে জানাও দেখি। আচ্ছা দেখি, আচ্ছা তোমরা কমেন্ট করে জানাও যে ভাইয়া আমার এই তিনটা নিয়ে একবার না একবার জীবনে দ্বিধাদ্বন্দ্ব হয়েছে, তাহলে আমি বুঝবো যে তোমাদের এই সমস্যা। আচ্ছা এখন দেখো এই তয় ভয় দ্বিতীয় যে নাম্বারটা রয়েছে, দ্বিতীয় নাম্বারটা কি? প্রত্যয় হিসেবে ব্যবহৃত নতুন শব্দ গঠন করে। প্রত্যয়ের কাজ কি? উপসর্গের কাজ কি? সন্ধির কাজ কি? যে এই যে প্রত্যয় উপসর্গের কাজ হচ্ছে নতুন আমরা যখন উপযোগ করি তখন এটা কি হয়ে যায়? নতুন শব্দ হয়। প্রত্যয় কি হয়? যেমন ঢাকা যুগ আয় ঢাকায়, চলো যুগ অন্ত চলন্ত, চল আর চলন্ত পার্থক্য আছে। তার মানে প্রত্যয় হচ্ছে কি তয়ব, মানে শেষে যা যুক্ত হয়, শেষে কি সাফিক্স যুক্ত হয়। তোমরা যারা মহসিন স্যারের ইংলিশ ক্লাস অনেক বেশি ভালো বুঝো, আমি তো পড়াইতে পারি না, তো মহসিন স্যারের ক্লাসটা যদি ভালো করে করো তাহলে তো দেখবা যে এই তয়ভ এটা কি একটা সাফিক্স মানে প্রত্যয়, প্রত্যয় গিয়ে নতুন শব্দ গ্রহণ করে। আর তয় তো এই যে ত প্লাস তো আর ত ব সংযুক্ত বর্ণ হিসেবে ব্যবহৃত হয়। সংযুক্ত বর্ণ কি রে ভাই? আমি আবার বলি সংযুক্ত বর্ণ তোমরা পড়ো নাই, ক সাথে ব যুক্ত হয়, ত সাথে ক যুক্ত হয়, তো এইরকম যে যুক্ত হয় এইগুলা হচ্ছে সংযুক্ত বর্ণ। আর এখানে কি এটা হচ্ছে সংযুক্ত বর্ণ, এইগুলা কোনো নতুন শব্দ গঠন বেশি একটা করে না। ঠিক আছে, এইগুলাই নতুন, এই যে তয় নতুন শব্দ গ্রহণ করে, কিন্তু এগুলা কিন্তু নতুন শব্দ গ্রহণ করে না। আচ্ছা যাই হোক, মানে এটা একটা শব্দের মধ্যে ইনবিল্ড অবস্থায় থাকে। তার কথা হচ্ছে ইনবিল্ড মানে কি? আপনি তো বাংলা টিচার, ইংলিশ বলতেছেন, তার মানে বিষয়টা হচ্ছে এটা জন্মগত ভাবে এগুলা সংযুক্ত থাকে এরকম। ঠিক আছে, আর এটা হচ্ছে কি নতুন শব্দ গঠন হয়। আচ্ছা আমরা নেক্সট স্লাইডে দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা দেখো এখানে আমি বলছি একটা জন্মগত, তার মানে কি একটা হচ্ছে জন্মগত, দুইটা জন্মগত, একটা কি নতুন শব্দ গঠনে ব্যবহৃত হয়। তার মানে দুইটা জন্মগত কি? এই দেখো তয় ত, এটা কিন্তু আয় আর আয়ত্তর অর্থ কিন্তু এক না, আয়ত্তটা কিন্তু জন্মগত ভাবে এরকম। ঠিক আছে, জন্মগত ভাবে এরকম। এখন তোমরা অনেকেই স্বায়ত্ত শাসন বানানটা ভুল করো। কি ভুল করো? স্বায়ত্ত শাসন। দেখো এখানে আমি এখন বুঝাই দিব। আচ্ছা দেখি তো, আমি একটু ঢাকবো কেমনে। আচ্ছা তোমাদেরকে স্বায়ত্ত শাসন বানানটা লিখো দেখি, সবাই স্বায়ত্ত শাসন বানানটা লিখো। আচ্ছা আমি ঢাকা দিলাম, হ্যাঁ দেখি তোমরা স্বায়ত্ত শাসন বানানটা লিখো দেখি। আমি এটা স্লাইডটা একটু আগে নিব নাকি? আচ্ছা তোমরা সবাই স্বায়ত্ত শাসন বানান লিখো দেখি, তোমাদের তোমরা দেখি স্বায়ত্ত শাসন বানানটা লিখো। আল্লাহ, স্বায়ত্ত শাসন বানানটা তো তোমরা অলরেডি দেখে গিয়েছো, কিন্তু যারা হচ্ছে প্রকৃত
মানুষ তারা কিন্তু এখন আর এটা দেখবে না। সাহিত্য শাসন, সাহিত্য আল্লাহ দেখে ফেলছে, আমার ভুল হয়েছে, আমি আগেই দেখাই ফেলছি। হ্যাঁ, বিষয়টা হইল না। আচ্ছা, সাহিত্য শাসন, সাহিত্য শাসন, হ্যাঁ সবাই এখন দেখে দেখে কমেন্ট করো, ঠিক আছে? হয়েছে, আর কমেন্ট লাগবে না, হয়েছে, আমার ভুলটা হয়ে গেছে আগে, তোমাদেরকে দেখে ফেলেছি। আচ্ছা যাই হোক, তোমরা এখানে সাহিত্য শাসন দেখে এখন কমেন্ট করো। তোমরা কি করো বাবারা, এই যে সাহিত্য আছে না, তোমরা কি করো, এই যে দেখো এই যে সহযোগ আয়ত্ত সাহিত্য, এই যে আবার এখানে কি করো, এই তর নিচে ব দাও। কি করো যে ভাই আমি এই যে তর নিচে একটা ব দিয়ে দিই, কেন কি এটা? কারণ আমি সাহিত্য শাসন লিখবো, এখন ব দিব না, এটা কি হয়? হয় না তো। তার মানে তোমরা এই ভুলটা কখনো করবে না, কারণ সাহিত্য এসেছে কোত্থেকে? আয়ত্ত থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্ত শাসিত বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কি একটি স্বায়ত্ত শাসিত বিশ্ববিদ্যালয়। তার মানে এই জানে যেত স্বায়ত্ত শাসিত বিশ্ববিদ্যালয় কি ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে কয়টা বিশ্ববিদ্যালয়? 4টা বিশ্ববিদ্যালয় স্বায়ত্ত শাসিত। আমি কিন্তু জিকেও 2টা কোশ্চেন বলে দিলাম, ঠিক আছে? তার মানে আমি বাংলা যখন পড়াবো তোমাদের মাঝে মাঝে কিছু জিকেও পড়াবো। আচ্ছা দেখো, স ও আছে, আ আর আয়ত্তর আ আছে, অ যুগ আ। তার মানে কি আমরা সন্ধির নিয়মে পড়েছি কি যে অ আর আ যুক্ত হইলে আ হয়, মানে আর সাথে আ হইলে আ হয়। তার মানে কি সায়ত্ত, তার মানে অ যুগ আ, তার মানে আ, তার মানে ইকুয়াল টু সায়ত্ত। আর এটার সাথে শাসন যোগ করলে কি হয়? সায়ত্ত শাসন। কিন্তু সায়ত্ত, আচ্ছা কিন্তু এখানে কিন্তু ব দিবে না, ঠিক আছে? তার মানে এই যে এই সমস্যাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তোমরা কি আগে জানতা যে এইভাবে হয়েছে? এটা তোমরা তো মুখস্থ করে ফেলো। বানান মুখস্থ করার বিষয় না যে আমার শিক্ষার্থীরা, আপনারা এই যে বিষয়টা হচ্ছে বানান হচ্ছে বুঝে বুঝে পড়তে। আমি আজকে বানানে এমন জোস জোস কিছু রুলস শেখাবো, ইনশাল্লাহ সারা জীবন আপনি আমাকে মনে রাখবেন ইনশাল্লাহ। তার মানে দেখেন, কিন্তু তার আগে গিয়ে আমি তো আপনাকে মনে রাখতে হবে, আপনার ক্লাসটা শেয়ার করেন। আমি যখন যে কোনো মুহূর্তে গ্রুপে যাবো যে এই ছেলেমেয়েরা ক্লাসটা শেয়ার দিয়েছে, তার মানে কি আমি তাদেরকে মনে রাখবো যারা ক্লাসটা শেয়ার দিয়েছে। আচ্ছা, কারণ কি আমার স্টুডেন্টরা আমার দুঃখ অবশ্যই বুঝবে, আমার কষ্ট বুঝবে, তার কারণে অবশ্যই তারা শেয়ার করবে। আচ্ছা এই যে দেখো তৈভ, তৈব কি জন্মগত না? না, অবশ্যই জন্মগত না। আমি কিন্তু অলরেডি বলেছি জন্মগত 2টা। জন্মগত কোনটা? তয় ত আর তয় তয় ভ, এটা হচ্ছে জন্মগত। কিন্তু এটা তো জন্মগত না, এটা নতুন শব্দ গঠন করতে ব্যবহৃত হয়। তার মানে দেখো বীর, বীর একটা নতুন শব্দ, মানে বীর কি একটা শব্দ, এটার সাথে আমি যখন তৈব যোগ করি বীরত্ব। আচ্ছা এই 2টা শব্দ আলাদা না? নতুন শব্দ জন্ম দিছে। বীর আর বীরত্ব কি এক না? যে বীরত্ব দেখায়, মানে বীর মানে কি যে যুদ্ধ করে একটা ব্যক্তি, আর বীরত্ব মানে কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো। বীরত্ব মানে আমি সাহসী, বীরত্ব এগুলা কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে এটা কি বলি যে আমরা এই অ্যাবস্ট্রাক্ট নাউন তো তোমরা জানোই, যেগুলা অনুভব করা যায়, দেখা যায় না, এর কি বীরত্ব আর কি। যাও এই যে দেখো, তার মানে এই যে বীরটা হচ্ছে একটা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নতুন শব্দ, আবার এটা হচ্ছে তয় প্রযুক্ত হয়ে বীরত্ব হয়েছে, তার মানে এই তয় প্রযুক্ত হয় নতুন শব্দ গঠনে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একজন লিখেছে আপনাকে, ফয়সাল ওসমানী, আপনাকে আমার আগে থেকে মনে রাখছে। আচ্ছা তাই, আচ্ছা ঠিক আছে, দেখা যাবে সাহিত্য শাসন। আচ্ছা যাই হোক, আমারও সাহিত্য শাসন কিন্তু আছে। আচ্ছা যাই হোক, এবার দেখো মহৎ যুক্ত তৈব কি হয়? মহত্ব। তার মানে কি মহত্ব বানানটা কিভাবে হবে? দেখো এইখানে এই যে দেখো এই তটা কিসের রূপ? হন্ডত্ব কিসের রূপ? হন্ডত্ব হচ্ছে তয়ের রূপ। আবার এখানে আছে ত কয়টা? 2টা। ত কয়টা? 2টা। আর এখানে তর নিচে কি ব আছে না? তার মানে এই যে নতুন একটা তয় যুক্ত হয়েছে না? তার মানে এই যে মহত্ব নিচে অবশ্যই তয় যুক্ত হবে। আমি কিন্তু এটা কমেন্ট করতে বলতে হবে, কিন্তু যে বিষয়টা হচ্ছে তোমরা হচ্ছে দেখা ফেলো আগে থেকে। আর আমি তো খুব দ্রুত ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি যাতে তোমাদের ক্লাসটা অনেক বেশি ফ্লুয়েন্ট হয়। আচ্ছা যাই হোক, তাহলে এই যে মহৎ যুগ তৈব, তার মানে কি হবে? মহত্ব। তাহলে মহত্ব হন্ডত্ব প্লাস একটা তো, হন্ডত্বের কয়টা তো? একটা তো, আর এখানে একটা তো, কয়টা তো? মোট 2টা তো, 2টা তো আর ব মহত্ব। এখানে তয় তৈব, তোমরা যদি এখানে দাও যে ভাই এরকম করে লিখো মহৎ যুগ তৈব লিখো, তাহলে কিন্তু হবে না। আমি কিন্তু লাস্টের ক্লাসের লাস্টের শেষে সবাইকে আমি বানানটা লিখতে বলবো। সবাই যদি যে বানানটা ভুল করবে তাহলে অবশ্যই আমি জরিমানা করবো, নাইলে ব্লক মেরা দিব। যাই হোক, আচ্ছা এবার দেখো নেক্সট ইয়াটা, হ্যাঁ এই যে দেখো দন্ত শয়ক না মূর্ধন্য শয়ক, এইটা নিয়ে আমি কনফিউশনে থাকি। কারা কারা এটা নিয়ে অনেকেই কনফিউশনে থাকো না, যে ভাইয়া এটা কি দন্ত শয়ক হবে না মূর্ধন্য শয়ক হবে? তো আমার যে বিষয়টা, যে তোমরা এখানে আগের মতো করে কমেন্ট করো কোনটা সঠিক শব্দ, দ্রুত, কেউ কারো কমেন্ট দেখে করবে না। তো এইখানে দেখো আমরা কিন্তু সবাই কমেন্ট করা শুরু করো ইনশাল্লাহ। আচ্ছা তোমরা সবাই কমেন্ট করা শুরু করো। আচ্ছা যে এখানে কি পুরস্কার হবে না পুরস্কারের কোনটা রাইট আর পরিষ্কারের কোনটা রাইট, সবাই 2টা একসাথে করতে পারো, কোনো সমস্যা নাই, আমি তোমাদেরকে টাইম দিচ্ছি। আর এখানে সবচেয়ে বড় যে বিষয়টা রয়েছে, সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এখানে দেখো আমরা যখন ছোটবেলা ছিলাম, আমি নিজে যখন ছোট ছিলাম, পরিষ্কার জামা কাপড় পরার কারণে আমি কিতাম পুরস্কার পাইতাম। আমাদের স্কুলে এটা নিয়ম ছিল যে পরিষ্কার জামা কাপড়ের জন্য কি, পরিষ্কার জামা কাপড়ের জন্য পুরস্কার পেতাম। আচ্ছা আশিক মাহমুদ লিখেছে
পুরস্কার পরিষ্কার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই এটা কি সত্তা? আচ্ছা, সত্তা বানানটা হচ্ছে নিজস্ব অর্থে ব্যবহৃত হয়, এটা হচ্ছে এখানে আমি আলোচনা করিনি, যেহেতু তুমি বলেছো আমি এটা একটা নেক্সট স্লাইডে আমি অ্যাড করে দেবো, ঠিক আছে? তোমরা নেক্সট ক্লাসটা করবে তখন সত্তার বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো, খুশি? আচ্ছা, যাই হোক, পুরস্কার পরিষ্কার, দেখি কে কে কমেন্ট করছে, আমি কমেন্ট গুলো পড়ি। আর তাইলে হচ্ছে রিতা রিতা লিখেছে পুরস্কার পরিষ্কার, শ্রাবণী লিখেছে পুরস্কার পরিষ্কার, একজন ভুলও লিখছো তোমরা দুইজনে, তাহমিনা লিখেছে দুইটাই পুরস্কার মুদ্রণ দিয়ে, তারপর হচ্ছে সজীব লিখেছে, তারপর তৌসি লিখেছে, রাহিমা বেগম লিখেছে, জেরিন লিখেছে। আচ্ছা ভাইয়া, তো যে বিষয়টা হচ্ছে আপনারা মুদ্রণ সৈক দন্ত সৈক একজন লিখেছে, আচ্ছা গুড, আমি আর টাইম দিতে পারছি না। মৃদুল লিখেছে, ক্যাট আই লিখেছে, ক্যাটের একটা অভিযোগ ছিল তার কমেন্ট পড়ি না। আচ্ছা, সেতু ইসলাম লিখেছে। আচ্ছা, আমি যেহেতু এখন তোমাদেরকে রিনা লিখেছে, আজিজুল লিখেছে, আজিজুল লিখেছে 12, ভাই নিজে নিজে লিখেন তাহলে বুঝি, আমি বুঝে গেছি, সমস্যা নেই। পরিষ্কার ভাবে আপনার কথা শোনা যায় তাই পুরস্কার দেওয়া দরকার, তাই না? ফয়সাল ইসলাম সাগর লিখেছে জোস, আপনি তো ভালো কবি লিখতে পারবেন। যাই হোক, তার মানে এই যে এই বিষয়টা সবাই লিখছো, ও আচ্ছা সবাই ভেরি গুড। আচ্ছা দেখো, এইখানে ডাইনামিক্সটা আসলে কি? ডাইনামিক্সটা হচ্ছে, আমি বলে দিব যে এইখানে আসলে কি, তোমরা সবাই কমেন্ট করো, কমেন্ট কমেন্ট কমেন্ট। নট্য সত্য বিধানের এখানে তোমরা যদি আজকে ক্লাস করো অনেক বিষয় পাই যাবে আজকে নট্য সত্য বিধানে। যাই হোক, আচ্ছা আমি আর টাইম দিচ্ছি না। দেখো, পুর অ কি থাকে? অ থাকে। যদি অ থাকে তাহলে কি হবে? মূর্ধন্য স হবে না দন্ত স হবে? যদি কোনো শব্দ শেষে আমি যখন উচ্চারণ করব, কি উচ্চারণ করার সময় অ কিংবা আ যখন উচ্চারিত হবে, ও কিংবা আ, তখন দন্ত স হবে। কি হবে? দন্ত স হবে। তার মানে পুর অ কি আসতেছে ভাই? ও আসতেছে, তার মানে কি দন্ত স হবে। তার মানে 1 না 2, যারা যারা 1 দিয়েছেন তারা সকলেই সঠিক। আচ্ছা, ঠিক কিনা বলেন? আচ্ছা, যাই হোক, এবার পরিষ্কার, এই যে পরিষ্কার যে বানানটি রয়েছে, এই পরিষ্কার বানানে কি আসতেছে? ই আসতেছে। আরেকটা বিষয় দেখেন, পুর অ অস্কার, অস্কার পুরস্কার জিতেছিলেন কে? কোন বাঙালি? দেখি কমেন্ট করে জানাও যে অস্কার পুরস্কার কোন বাঙালি জিতেছিলেন। ঠিক আছে, কালকে কিন্তু তার মৃত্যুবার্ষিকী গিয়েছে 23 এপ্রিল। আমরা যে অস্কার পুরস্কার যে বাঙালি জিতেছিল তার মৃত্যুবার্ষিকী গিয়েছে। যে অস্কার পুরস্কার কে জিতেছিলেন এটা তোমরা কমেন্ট করে জানাও। পুর অ আসে, তার মধ্যে দন্ত স, আর পর ই কি আসছে? ই আসতেছে। ই কিংবা আমরা হিন্দিতে বলি না ইস্ক, তার মানে এই ইস্ক যে বিষয়টা রয়েছে এটা অর্থ তোমরা সবাই জানো, এখনকার দুনিয়ার মধ্যে সবাই বাংলা থেকে হিন্দি সবাই ভালো জানে। আচ্ছা, ইস্ক তার মানে ই মুদন স, তার মানে রস্য ই বা রস্য ও থাকলে তখন কি হবে? দন্ত স হবে না, তখন মুদন স হবে। তার পরিষ্কার বানানে দুইটা রাইট আর কি। পরিষ্কার বানানে কি দুইটা, 2 নাম্বারটা রাইট। আচ্ছা, আমি আবার এক্সপ্লেনেশনটা তোমাদের দেখাই। এই যে দেখো, আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি যে অ কিংবা আ থাকলে কি হবে? অ কিংবা আ থাকলে দন্ত স ক হবে। আর যেমন পুর অ বানানে অ উচ্চারিত হয়েছে, আমি আবার এক্সপ্লেনেশন দিয়ে দিচ্ছি এই কারণে অনেকেই লেটে ক্লাসে জয়েন করছো। তো আচ্ছা, একজন সত্যজিৎ রায়, ভেরি গুড। রাইয়ান শিকদার, আমার মিতা হলে, আর আশিক মাহমুদ সেও লিখেছে। আচ্ছা, যাই হোক, ভেরি গুড। ফারহান হোসেন, সবাই লিখছো। আচ্ছা, অ কিংবা আ থাকলে কি হয়? দন্ত সয়ক হয়। যেমন এখানে আমি বলছি উচ্চারিত হয়েছে পুরস্কার বানানে দন্ত সয়ক হয়েছে। এইবার অনুরূপ ভাবে তস্কর আস্কারা, তস্কর মানে কি বলো তো দেখি? তস্কর মানে কি তোমরা কমেন্ট করে জানাও। তস্কর, দেখবো কার কমেন্ট সবার আগে হয়। এই যে তস্কর বানানে তো অ আছে, তস্কর মানে কি আছে? ও আছে, তো অ আসতেছে, তার মানে অ থাকলে আমরা কি জানি যে দন্ত সয়ক হবে, তার মানে তস্কর। তারপরে এইখানে দেখো আস্কারা, তাকে আস্কারা দিও না, তস্কর কে আস্কারা দিও না, আর কি তস্করকে কি করো না? আস্কারা দিও না। তার মানে এইখানে এই আটা কি? দন্ত সয়ক, আটা কি? দন্ত সয় ক, তার মানে আ আসলে দন্ত সয়ক হয়। এবার দেখি, এই যে দেখেন অনেকেই লিখছে, সজীব লিখেছে, সাতবাতি সামান্ত, এই যে চোরগুলা, যতগুলা চোর আছে সব চেঁচায় সব জেগে উঠছে, দেখছো? যার যার গুণগুলা কিন্তু সে লিখতেছে। এই যে চোরগুলা দেখো, সব চোরেরা লিখতেছে যে আপনারা কি চোর? হ্যাঁ, আচ্ছা যাই হোক, এমনি মজা করার জন্য বললাম। জান, এই যে বিষয়টা হচ্ছে যে চোররা হচ্ছে লিখছে যে আমরা তস্কর মানে চোর। ভেরি গুড, চোররাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, কিন্তু তারা চোর না, তারা হচ্ছে জাতির ভবিষ্যৎ। এই চোরগুলোকে আমি ভালোবাসি আর কি। যাই হোক, আচ্ছা দেখো, এই যে আর ই কিংবা ও থাকলে মুদন সয়ক হয়। ই কিংবা ও থাকলে কি হয়? মুদন সয়ক হয়। আমরা অলরেডি বলেছিলাম পরি বানানে পরি এর পর ই উচ্চারিত হয়, তাই পরি দেখো এখানে ই মুদন সয়ক হয়। এইভাবে অনুরূপ ভাবে দেখো আবিষ্কার কি আসতেছে?
আবি কি আসছে ই রস্য ই আসতেছে আবি, তার মানে মূর্ধন্য স হবে। তারপরে শুষ্ক, শুষ্ক শুষ্ক মানে কি রস্য উ আসতেছে, এই যে উ আসলে গিয়ে মূর্ধন্য স হবে না দন্ত শয়ক হবে? অবশ্যই মূর্ধন্য শয়ক হবে। তার মানে তোমরা এই নিয়মটা কিন্তু আমি চেষ্টা করেছি তোমাদেরকে ক্লিয়ার করার জন্য, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো। তো আমি কি আজকে সামনে আগাবো না আরো পড়াবো? তোমাদের ইচ্ছা, যে তোমরা বলো যে ভাই আরো পড়ান, কারণ তোমরা তো দেখতেছি যে সংখ্যা কমে যাচ্ছে, শেয়ারও করো নাই মনে অনেকে। আচ্ছা যাই হোক, এবার দেখো এই যে বিষয়টি রয়েছে আজকের ক্লাসটি, আচ্ছা আজকের ক্লাসটি অনেক জোস করে নেওয়া হবে। আরো যারা আছো তারা শেয়ার করো, যদি তোমাদের শেয়ার আর আজকের রেসপন্সের উপর ভিত্তি করে কিন্তু আমি নেক্সট ক্লাসটা সাজাবো, এবং ইনশাল্লাহ যদি তোমরা ভালো রেসপন্স থাকে আমি আরো ভালো জিনিস দিব তোমাদেরকে, তোমরা খালি আমার সাথে থাকো। আচ্ছা এই যে আমি দিয়েছি এখানে তোমরা লিখতে থাকো যে কার কোনটা সঠিক। 1 দিয়ে 1 লিখলে হবে, 2 দিয়ে 2 লিখলে ইচ্ছা। তোমরা এখানে একটা এই যে এই বিষয়টা যে এই পাশেরটা 1 এই পাশেরটা 2 আর না বুঝলে কি 3, ঠিক আছে? না বুঝলে 3 লিখবা কিন্তু, ঠিক আছে? আর না আর যে একেবারে ক্লাসে দেখতে পারো না তাহলে 4 লিখে ঘুমিয়ে যাবা, শেষ। আচ্ছা তার মানে 1 আর 2টা তোমরা সবাই কমেন্ট করতে থাকো। আচ্ছা তার মানে 1 আর 2 সবাই কমেন্ট করতে থাকো যে এখানে 1 2 3 4 যে কোনটা রাইট। আমি তোমাদের সবার কমেন্ট দেখতে যাচ্ছি। আচ্ছা তার মানে দেখো এইখানে যে বিষয়টি রয়েছে আমরা দেখবো যে এইখানে আমরা সাধারণত কিছু কিছু ক্ষেত্রে জফলা দিব না জফলা আকার দিব, এরকম কনফিউশন হয় না? অনেকেরই হয়, আমার নিজেরও হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষায় বসে যে এরকম তোমরা চিন্তা করবা আল্লাহ এখানে কি আমি জফলা দিব না জফলা আকার দিব। এখন তুমি তো আর এত বেশি কনফিডেন্ট থাকবে না, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যখন বসবা তোমার কনফিডেন্স লেভেল অনেক নিচে নেমে যাবে। কারণ কি তুমি ভয় পাবা যে ইস আমি পরীক্ষায় যদি কিছু একটা উল্টাপাল্টা কিছু হয় আমার জীবন কিন্তু শেষ। এই যে তোমাদের জীবন শেষ হবে না, তোমরা আমি আজকে যে বিষয়টা শেষ বুঝিয়ে দিব যে জফলা আর জফলা আকার, তো জফলা আর জফলা আকারের মধ্যে যে বিষয়টা আমি আজকে ক্লিয়ার করে দিব। কারণ কি এই যে ক্লাসটা তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের একটা কোশ্চেনের জন্য 1 মার্ক থাকে বা 1 মার্কের জন্য একটা কোশ্চেন থাকে, তো এইরকম তোমার যখন 45 মিনিটে 40 মিনিট 5 মিনিট চিন্তা করবা আর বাকি যে 40 মিনিটে 40টা আনসার মানে 40 মার্কের আনসার করবা। তো তোমরা কি চিন্তা করতে করতে 1 মিনিট পার করে ফেলবা না? আর এরকম সহজ বানান ভুল করলে স্যারের মাথা নষ্ট হয়ে যাবে, আর নষ্ট হলে নাম্বার কিন্তু কি 10 থেকে 4 চলে আসবে, 2 3 চলে আসবে। আচ্ছা আমি আবার বুঝাই দিব। এই যে দেখো তোমরা সবাই কমেন্ট করছো 1 2 3, আমি অনেকেই দেখছি কমেন্ট ভালো, অনেকেই বেশিরভাগই হচ্ছে তোমরা হচ্ছে সঠিক লিখেছো, সঠিক সঠিক সঠিক, কিন্তু অনেকেই তোমরা হচ্ছে ঠিকভাবে আনসার করতে পারোনি। আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। তো এই যে বিষয়টা এইখানে দেখো আমরা কি করব, এই দেখো প্রথমত ব্যতীতে বা ব্যতীত আমরা প্রথম সন্ধি বিচ্ছেদ করব। কি করবো রে ভাই? সন্ধি বিচ্ছেদ করবো। সন্ধি বিচ্ছেদ, এখন প্রশ্ন হলো ভাই আমি যদি সন্ধি বিচ্ছেদ না পারি তাহলে আমি কি করব? আমি তো পৃথিবীর সবচেয়ে অসহায় হচ্ছে আমি সন্ধির ক্লাস আছে, সন্ধির ক্লাস নিব ইনশাল্লাহ। আমার ইউটিউব চ্যানেলে আছে, রাইহান এআর খান লিখে সার্চ দিবেন ইউটিউব চ্যানেলে, আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন। সন্ধির ক্লাস খুব দ্রুতই আপলোড করা হবে, আমার সন্ধির ক্লাস নেওয়া হয়ে আছে। সুতরাং আপনারা যদি সন্ধির ক্লাসটা করতে চান, কারণ সবগুলা ক্লাস আমাদের লাইভ নেওয়া সম্ভব না, যদি আপনারা ইউটিউবে রেসপন্স ভালো পায় আমি চেষ্টা করবো বাংলার প্রত্যেকটা টপিক সিরিয়াল অনুযায়ী আপনাদের আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দিতে, যাতে করে আপনারা কি করতে পারেন যে ক্লাসটা ঠিকভাবে করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রাইহান এআর খান, যার নামে সার্চ করলে পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আজকেই দেখবো যে কয়টা সাবস্ক্রাইবার আছে, এবং এই বিষয়টা অনুযায়ী আমি কিন্তু নেক্সট ক্লাস আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করবো। এবং অলরেডি আপনারা রমজানে কিভাবে পড়বেন সেই বিষয়ের উপর আমি গুরুত্ব আরোপ করেছি। সেই বিষয়টা কিভাবে আপনারা সাজাবেন সেটার একটা অসাধারণ ভিডিও করে দেওয়া আছে, আপনারা ওইখানে দেখতে পারেন। আর কমেন্ট করে জানালে কি হবে, কে কে ভিডিওটা দেখছে আমি তাহলে বুঝতে পারবো, কারণ আমি যখন পরবর্তী ক্লাসে আসবো বুঝতে পারবো যে সে আমার ক্লাসগুলো দেখছে, ইউটিউবে হোক অনলাইনে হোক যেখানে হোক, সে ইনশাল্লাহ মানে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য সে প্রিপেয়ার, সে নিজেকে ওই লেভেলে নিয়ে যেতে ইচ্ছুক, আমি এটা বুঝবো আর কি। যাই হোক, আচ্ছা এবার দেখেন ব্যতীত, তার মানে এখানে দেখেন বি আমি কি করবো, সন্ধি বিচ্ছেদ করবো, আর সন্ধি বিচ্ছেদ না পারলে শিখে নিব, রায়হান ভাই ইউটিউব চ্যানেল থেকে শিখে নিব। যাই হোক, এবার দেখেন ব্যতীত বি যুগ অতীত, আমি যে সন্ধি বিচ্ছেদ করি বি যুগ অতীত, এখানে কি আসতেছে ভাই? ও আসতেছে। ওর কোন বর্ণ আছে? ওর কোন কার আছে? নাই। ওকে বলি লীন বর্ণ বা নীলিন বর্ণ, আপনারা বলেন না ওকে কি বলেন? নীলিন বর্ণ। আর ও হচ্ছে সবচেয়ে বিষয়টা ওকে আমি এতিম বর্ণ বলি, কারণ কি ওর কোনো আকার নাই, তার কারণে ও একটা এতিম বর্ণ। যাই হোক, তো এখানে বি যুগ অতীত, তার ও আকার কি আছে? নাই। তার মানে রাইট কোনটা? প্রথমটা। রাইট কোনটা? 1। যারা যারা 1 আনসার করেছেন তারা জোরে চিল্লায় বলেন ইয়েস হয়েছে, যারা কি হাত তুলেন আর কি। আর যারা হচ্ছে হাতের সমস্যা তারা পা তুলেন। এখন কেমনে তুলবেন দেখেন, এখানে
এখানে হচ্ছে অপশন আছে যে এই যে কি যে বলে আপনার কমেন্ট সেকশনে কমেন্টে গিয়ে লিখবেন যে আছি ভাই হইছে আমারটা আর কি। কেউ কিন্তু 2 নম্বরই করবেন না। আচ্ছা এবার দেখেন ব্যাঘাত, তার মানে বি যুগ আঘাত, বি যুগ আঘাত, তার মানে এই যে বি যুগ আঘাত, এখানে কি আসছে আসতেছে, কি আসতেছে তার মানে এই যে এখানে আকার দিব কি আকার দিব না, তার মানে দেখো আমি কিন্তু আনসারটা আগে এখানে দিয়ে দিছি যে আকার, তার মানে এটার মধ্যে কি অবশ্যই আকার হবে, কি কারণ এখানে বি যুগ আসতেছে, তার মানে ব্যাঘাতে জফলা আকার হবে, শুধুমাত্র জফলা হবে না, তার মানে আনসার কি 1। আচ্ছা এবার অত্যন্ত, অতি যুগ অন্ত, অত্যন্ত, এটা কিন্তু আমরা অনেকে অত্যন্ত পড়ি, আসলে অত্যন্ত উচ্চারণটাই ভুল, এই জন্য আপনারা বানানো ভুল লিখেন, অত্যন্ত তো হয় না, অতিযুগ অন্ত, অত্যন্ত, তার মানে এই অ আসতেছে, কি আসতেছে অ, তার মানে কি আসছে অ আসতেছে, তার মানে এখানে অ যদি আসে তাহলে কি এখানে আকার হবে, অবশ্যই হবে না, আকার হওয়ার কোনো প্রশ্নই আসে না, তার মানে এখানে কি অত্যন্ত, তার মানে এটা হবে এটা, ঠিক আছে 1। আচ্ছা নদম্বু, তার মানে কি আবার নদাম্বু, তার মানে নদী যুগ অম্বু, কি আসতেছে রে ভাই ও আসতেছে, কি আসতেছে ও আসতেছে, তাহলে ও আসলে কি হবে নদাম্বু হবে না নদম্বু হবে, তার মানে এটা হবে নদম্বু, ক্লিয়ার, নদম্বু তার মানে নদীর একটা সমার্থক শব্দ। আচ্ছা যাই আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা আমি কিন্তু এখানে ব্যাখ্যা দিয়েছি, দেখো তোমাদের কারণে আমি জানি যে আমার অনেক কথাই তোমরা বুঝতে পারবা না বা অনেকেই লেটে জয়েন দিবা, এই কারণেই বলছি তোমরা যারা এখনো ক্লাসটা শেয়ার করো নি শেয়ার করো, আমি যদি শেয়ারের সংখ্যা আজকে কম পাই ইনশাআল্লাহ নেক্সট ক্লাস অফ, ঠিক আছে, তোমরা হচ্ছে বাংলা আজকে লাস্ট ক্লাস হবে ইনশাআল্লাহ। যাও তো তোমরা আশা করি, আমি অভিমান করছি না, কারণ তোমরা তো আমার নলেজ ইজ অল অ্যাবাউট এক্সচেঞ্জ, তুমি আমাকে আমি কিছু দিব তুমি কিছু দিবে, ঠিক না, বিষয়টা এরকম। তার মানে এই দেখো যে ব্যাখ্যা, ব্যাখ্যা অনেক সময় কোন শব্দের জফলা আকার ব্যবহার করব তা কিভাবে নিরূপণ করতে, সঠিকভাবে নিরূপণ করতে পারে না, তাই প্রথমে সন্ধি বিচ্ছেদের মধ্যে শব্দ কি ভাঙতে হবে, আমি কি করবো শব্দটাকে ভাঙে একদম চুরমার করে ফেলবো নাকি, আচ্ছা অন্যের ঘর বাড়ি কিন্তু ভাঙেন না। আচ্ছা দেখো এবার দেখেন এইখানে দেখেন আমি কিন্তু এখানে ব্যাখ্যাটাও দিয়ে দিচ্ছি, যেমন বেতিতকে বাংলা আমরা বীজ ও অতীত পাই, এখানে শুধুমাত্র আমি রিডিং করে যাচ্ছি কারণ অলরেডি আমি বুঝাই ফেলেছি, হ্যাঁ অকার থাকে যার কারণে অতীতকে অতীত বানানে জফলা আকার হবে না, অনুরূপ ভাবে যে সকল বানানে শব্দ ভাঙা আকার আসবে সেগুলো জফলা আকার ব্যবহৃত হবে। দেখছেন আপনাদের জন্য আমি ব্যাখ্যাটাও সাজিয়ে ফেলছি, কারণ ব্যাখ্যাটা কেন দিছি, ব্যাখ্যাটা দিলে আপনাদের সুবিধা হবে কি যে আপনারা যদি ক্লাসটা আমার লেটেও ঢুকেন তাও আপনারা এই টাইনা টাইনা দেখতে হবে, এত বড় ক্লাস তো আপনার দেখতে হবে না, দেখতে পারবেন অনেক সময়, তো দেখা যাবে কি আর যারা লাইভ ক্লাস অনেকে ভাবতেছে কি ভাই আজকে আমি ক্লাসটা করবো না, লাইভ ক্লাস পরে রেকর্ডেড ক্লাস আমি করবো, আমি কি করবো এই ক্লাসটা করে আবার ডিলিটও করে দিতে পারি, যদি আমি দেখি যে তোমরা বেশি সংখ্যক শেয়ার হয় না, রেসপন্স হয় না, তাহলে আমি ক্লাসটা ডিলিট করে দিব, কারণ তোমরা যারা লাইভ এত কষ্ট করে ক্লাস করতেছো আর আরেকজন পরে এসে ক্লাস করবে না, আমি চেষ্টা করবো যে তবে আমি কয়েক ঘন্টা তো রাখবো অবশ্যই যে ক্লাসটা, যে তবে চিন্তা করবো যে আজকের রেসপন্স ভালো হলে আমি ক্লাসগুলো সবগুলো রেকর্ডেড করে তোমাদের জন্য ইউটিউবে আপলোড করে দেবো। আচ্ছা এখানে তো তোমরা দেখছোই যে এই শব্দটা তোমাদের শেষ, আমরা নতুন জায়গায় যাই। আচ্ছা আর যারা যারা সবগুলো হয়েছে তোমরা প্রথম যে কাজটা করবা, তোমরা হচ্ছে এইখানে হ্যাঁ অল লিখে কমেন্ট করো, অল মানে যাদের সবগুলো হয়েছে, আমি আবারও বলি এই যে যারা সবগুলাই পারছো হয়েছে তারা সত্য থাকবা, সত্যের জয় হবেই হবে, সত্যের জয় সুনিশ্চিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল মন্ত্র কি, এটা কিন্তু না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল মন্ত্র হচ্ছে শিক্ষায় আলো, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য, ঢাকা ইউনিভার্সিটি অনেকবার প্রশ্নটা এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্য কি সত্যের জয় সুনিশ্চিত, দ্য ট্রুথ শেল প্রিভিল, এরকম একটা কথা। তো এরকম যে ঢাকা বিশ্ববিদ্যালয় সত্যের যে সুনিশ্চিত, তোমরা সত্য যারা করেছো তারা অল লিখে কমেন্ট করো, আমি নেক্সটটা বুঝাইতে থাকি। হ্যাঁ আচ্ছা এইখানে আমি আজকে এমন একটা সূত্রের সাথে তোমাদের পরিচয় করাবো যে সূত্রটা যদি তুমি সারা জীবন মনে রাখো সারা জীবন তোমাকে বেনিফিট দেবে, সেই বিষয়টা কি বেঙির সূত্র, কি সূত্র বেঙির সূত্র, এই সূত্রটা আসলে কি সবাই খুব মনোযোগ থাকো, নাহলে এইটা যদি না বুঝো তাহলে পরবর্তী 10টা 5টা স্লাইডে কিছুই বুঝবা না। যুক্তাক্ষর কোন বর্গের নাসিক্য বর্ণের সাথে ওই বর্গের বর্ণগুলো যুক্ত হয়, তার মানে আমি এখানে কি তোমাদের একটা বিষয় ক্লিয়ার করতে চেয়েছি যে বেঙি সূত্রটা আসলে কি। বেঙি সূত্র হচ্ছে একটা যুক্তাক্ষর যখন তুমি করবা, একটা যুক্তাক্ষর লিখবে, এখন তুমি কনফিউজ থাকবে যে ভাই আমি আসলে কোনটা লিখবো, লেখার তো আমার কোনো আমি তো বুঝতে পারছি না, আমি কনফিউজ, তুমি কি করবে যে ওই বর্গে কোন বর্গের নাসিক্য বর্ণের সাথে, নাসিক্য বর্ণ কি ভাই, নাসিক্য বর্ণ কয়টা, একটা কালকে প্রশ্ন হয়েছিল নাসিক্য বর্ণ কয়টা, তোমরা সবাই চোখ বুঝে লিখছো ভাই 7টা না 5টা। ক ক বর্গের কি উ ইয়, তারপরে কি মূর্ধন্য দন্তন্য ম, কিন্তু না ভাই অনুস্বার চন্দ্রবিন্দু কি তারাও অনুনাসিক, আনুনাসিক তারাও নাসিক্য বর্ণ, তার নাসিক্য বর্ণ হচ্ছে 7টা। তবে এই 7টা সরি আচ্ছা এই যে নাসিক্য বর্ণের সাথে যখন ওই বর্গের বর্ণগুলো যুক্ত হবে মানে ক বর্ণ, আচ্ছা আমি একটু পরেরটা স্লাইডে যাই তাহলে তোমাদের আরো ক্লিয়ার হবে। দেখো এখানে ক বর্গের নাসিক্য বর্ণ কি ক খ গ ঘ উ,
অনেকেই চিন্তা করতে পারো ভাইয়া আমি তো ক খ অনেক আগে পড়ে আসছি, আপনি তো ক খ কি করতেছেন যে ক খ হচ্ছে ভাই আপনি আবার পড়াইতেছেন। তা না, এটা হচ্ছে আপনাদের ভেঙে সূত্র পড়াচ্ছি। ক বর্গের নাসিকা বর্ণ কি উ। হ্যাঁ, তোমাদের আজকে যে বর্ণমালা পড়াচ্ছি দেখো, তাই উ এর সাথে উ কি শেষ বর্ণ, শেষ বর্ণ উ এর সাথে ক খ গ এই 4টা বর্ণের যুক্ত হবে। যেমন কি উ ক, উ খ, উ ঘ, উ ঘ, উ। আচ্ছা, কেন এখানে অঙ্ক, অঙ্ক কিন্তু তোমরা ও অনুস্বার ক দিয়ে লিখো, অনেকেই লিখে, আমি নিজেও দেখছি জীবনে, আমি নিজেও লিখছি প্রথমে যখন না বুঝে লিখছি। এখন দেখো এই যে অ অনুস্বার ক, এটা আমি কেমনে লিখবো? ও অনুস্বার ক অঙ্ক, তার মানে এটা তো হবে না, কারণ ক বর্গের শেষ বর্ণ ক যেহেতু আছে অঙ্ক, ক বর্গের শেষ বর্ণ কি উ, তার অবশ্যই উ যুক্ত হবে কার সাথে? ক সাথে, অঙ্ক হবে অবশ্যই এইভাবে। আর আমি এখানে তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা যে আজকে ক্লাসটা করার পরে তোমরা যখন নোটগুলো আমাদের গ্রুপে আপলোড দিবে, তখন তোমাদের কাজটা কি, তোমরা হচ্ছে এই নোটগুলো আপলোড দেওয়ার সময় এই যে বক্সগুলো তোমরা পূরণ করে দিবে। আমি চাইলে এখনই তোমাদেরকে ক্লাসটা পূরণ করে দিতে পারি, কিন্তু না, আমি যদি এখন তোমাদেরকে পূরণ করে দেই তাহলে সমস্যা কি হবে? সমস্যা হবে কি যে তোমরা হচ্ছে আসলে এখন বেশি মানে টাইম পাবা না। আমার তো সবটা ক্লাস শেষ করতে হবে, অলরেডি আমরা অনেক সময় ওয়েস্ট করে ফেলেছি। তোমরা এই দুইটা হচ্ছে ওয়েস্ট না, মানে অনেক সময় ইনভেস্ট করছি, ওয়েস্ট বলা যাবে না। তার মানে তোমরা এটা বাসায় পূরণ করে এই দুইটা মানে এটার সাথে আর কি হয় এটা তোমরা পাঠিয়ে দিবা। আচ্ছা, এবার উ খ, তার মানে শঙ্খ, তার মানে শঙ্খ কিন্তু এইভাবে লিখে, আমি শঙ্খ ছিল শালিকের বেশে না, এরকম আবার আসিব ফিরে এই দান শিলটির তীরে, হয়তোবা কি শঙ্খ ছিল শালিকের বেশে, হয়তোবা মানুষ নয় ভোরের কাক হয়ে কার্তিকের নবান্নের দেশে। আচ্ছা, তো এরকম একটা কি জীবন্ত দাসের কবিতা। তার মানে এই শঙ্খটা কি হয়, শঙ্খটা অনেকে কি লিখে উ খ লিখে, উ অনুস্বার দিয়ে লিখে, অনুস্বার দিয়ে লেখা যাবে না, যেহেতু এটা এখন হয়তো লিখে না, অনেক আগে লিখতো মানুষে। তার মানে এই যে বিষয়টা কি যে উ খ। আচ্ছা, এবার মঙ্গল, মঙ্গল মে জঙ্গল মে মঙ্গল একটা আছে, তো জঙ্গলে আমরা কি লিখি জ অনুস্বার, তারপরে কি লিখি আমরা যে উ কি অনুস্বার গ ল, এটা কিন্তু হবে না। আবার মঙ্গল ম অনুস্বার দিয়ে লিখতাম, কিন্তু মঙ্গল কিন্তু তোমরা এখন পাবে না। তোমাদের বাপ দাদাদের দলিল দাস্তাবেজ যখন দেখবা তখন তারা মঙ্গল অনুস্বার দিয়ে লিখতো, কিন্তু এখন কিন্তু লিখে না। এখন কিন্তু তারা কি দিয়ে লিখে, এখন এটাই লিখে। তো এটা আগে ছিল যেহেতু এখন চেঞ্জ হয়ে গেছে, তার মানে এগুলোর সাথে কি হবে জঙ্গল মঙ্গল এগুলো এরকম হবে। সংঘ, সংঘ কিন্তু এখনো তোমরা অনুস্বার গ দিয়ে লিখো, অনুস্বার দিয়ে হবেই না। আমি কি অনুস্বারটা লিখা বোঝাইতে পারলে ভালোই তো, আমি হয়তো বা বোর্ড টোট নাই আমার কাছে। আচ্ছা, তো এবার যে এই সংঘটাও সেম, আর ফাঁকা বুঝগুলো তোমরা পূরণ করে পাঠিয়ে দিবা। আচ্ছা, আমি নেক্সট ইয়াতে যাচ্ছি। আচ্ছা আচ্ছা ভাই, তোমাদের কি ক্লাসটা ভালো লাগতেছে? তোমরা দেখো আমি অনেক কষ্ট, এই যে রোজা রেখে এতক্ষণ প্রায় 1 ঘন্টা ধরে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, এই 1 ঘন্টা তো ধরে তোমাদের সাথে চিল্লাফাল্লা করতেছি। কারণ এই রোজা রেখে আমার কণ্ঠ, এই যে গলা থেকে একদম পুরো পেট পর্যন্ত সব কি হয়ে গেছে, শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমার বারবার গলা আটকে যাচ্ছে, আমি আটকে যাচ্ছি, কিন্তু তবু থেমে যাচ্ছি না। তোমরাও থেমে যাবে না, এই আমার প্রত্যাশা। এগিয়ে যাবে, বারবার পড়ে যাবে, তারপর উঠে দাঁড়াবে। আমার গলা বারবার শুকিয়ে যাচ্ছে, আমি বারবার নিজে একটু দম নিয়ে আবার বলার চেষ্টা করছি আর কি। কারণ রোজার মধ্যে তো জানোই যে কথা বলা, কথা শোনা থেকে কথা বলা অনেক বেশি টাফ। তো যে বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে এই যে বিষয়টা রয়েছে, তোমরা আমি যখন বলবো তোমরা যদি শেয়ার করো তাহলে কিন্তু আমার পরিশ্রমটা সার্থক। আমার তো আর কিছু চাওয়া নাই, ঠিক না? তোমরা অনেকেই শেয়ার করছো, এখন কি ভাইয়া 2বার করে শেয়ার করবো না? যারা শেয়ার করেছো তাদের জন্য কিছুই বলছি না, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে, একজন রোজাদারের অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য আন্তরিক সাধুবাদ এবং অভিনন্দন। আচ্ছা, যাই হোক, এবার দেখো চ বর্গের উদাহরণ। আমরা সাধারণত চ বর্গের বর্ণ যখন লিখি তখন আমি কি করবো ভাই, এই যে দেখেন চ বর্গের শেষে আমি কি যোগ করবো, চ ছ ইয় ঝ ঝ। আচ্ছা, তাহলে এই যে দেখো যে চ ছ জ ঝ ইয়, তাহলে এই 5টা। তাহলে এই বর্গের শেষ বর্ণ কোনটা? ভেঙে সূত্র অনুসারে ইয়। তাহলে শেষ বর্ণ কোনটা? ইয়। তাহলে ইয়র সাথে কি যুক্ত হবে? চ যুক্ত হবে, ইয়র সাথে ছ যুক্ত হবে, ইয়র সাথে বর্গীয় জ যুক্ত হবে, ইয়র সাথে জ যুক্ত হবে। তার মানে এইখানে দেখো চঞ্চল, তার মানে চঞ্চল। আমি কিন্তু লাস্ট পরীক্ষায় দিয়েছি যে কি, যে একটা ইয়া দিয়েছিলাম যে ব্যঞ্জন না কিছু এমন কিছু একটা দিয়েছিলাম, যেটা তোমরা অনেকেই পারোনি। আচ্ছা, চঞ্চল ইয় চ, তার মানে এই ইয়র সাথে চ যুক্ত হয়ে চঞ্চল। 50 ইয় চ সঞ্চয় ইয় চ, তার মানে ইয়র সাথে সবসময় কি যুক্ত হবে? চ যুক্ত হবে যদি এরকম অবস্থান থাকে। আবার দেখো লাঞ্ছনা, তার মানে ইয় ছ, এখানে লাঞ্ছনা বঞ্ছনা। আমি কিন্তু এখানে 2টা-3টা বক্স ফাঁকা রেখেছি, এগুলা তোমরা কমপ্লিট করে গ্রুপে আপলোড করবে, কমপ্লিট করে গ্রুপে দিবে কিন্তু। আচ্ছা, ইয় বর্গীয় জ, আর ইয় বর্গীয় জ যে বিষয়টি রয়েছে এখানে গঞ্জ, গঞ্জনা। আর ব্যঞ্জন মানে কি তোমরা সবাই কমেন্ট করে জানাও তো যে ব্যঞ্জন মানে কি। আচ্ছা, তো আমি যখন রংপুরে যাই তখন আমার একটা খুব মজার এক্সপিরিয়েন্স হয়েছে, আমি একটু শেয়ার করি। যে রংপুরে যাওয়ার পরে আমি বলেছিলাম যে ভাইয়া ব্যঞ্জন
মানে কি? তো আমি বলছি মেয়েরা এটা তৈরি করে বেশিরভাগ, আর ছেলেরা এটা খায়। ছেলেরা এটা খায় আর মেয়েরা কি করে? তৈরি করে। আচ্ছা ঠিক আছে, তার মেয়েরা যেহেতু তৈরি করে আর ছেলেরা কি করে? এটা খায়। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে তার ব্যঞ্জন। ব্যঞ্জন মানে কি? তরকারি। তো এক ছেলে বলছে স্যার বেনসন, সে দাঁড়ায় বলতেছে কি যে স্যার বেনসন কিনা। তার বেনসন তো আমি তো বেনসন মানে কি? তার মানে সে বেনসন তো সিগারেট, আর ব্যঞ্জন মানে কি? ব্যঞ্জন তো তরকারি। তার মানে সে কিন্তু সিগারেট খায়, এই জন্য কি সে ব্যঞ্জন শুনছে কানে। তো যাই হোক, মানে এই যে ব্যঞ্জন, তাই ব্যঞ্জন মানে তরকারি। আর যাই হোক, তাহলে ইয় ঝ, যেমন ঝঞ্ঝাম, কাজী নজরুলের একটা গান আছে, মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম, মোরা ঝর্ণার মতো চঞ্চল, ঠিক না? তাহলে ঝঞ্ঝা, ঝঞ্ঝা কি? ইয় ঝ। আচ্ছা, আর এখানে একটা ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কি? এই যে বর্গীয় জ ইয়, বর্গীয় জ ইয়, এটা কিন্তু দেখো আগে কিন্তু বর্গীয় জর মতো একটা সাইন আছে। যেহেতু এটা আগে বর্গীয় জর মতো একটা সাইন আছে, তার মানে এটা কি যে আগে বর্গীয় জ হবে, কারণ এইটার মতো না। এটা তো হচ্ছে আগে ইয়, সবগুলোর আগে ইয়, তারপরে যুক্ত হয়েছে কি সেই বর্ণটা। তো এখানে কিন্তু দেখো বিজ্ঞান আগে জ ইয়, অজ্ঞান অভিজ্ঞ, তার মানে এগুলো একটু ব্যতিক্রম। ব্যতিক্রম মানে কি? এইগুলার এই চারটার মতো না। এই চারটা তো বেঙ্গি সূত্র আন্ডারে পড়ছে, এটা বেঙ্গি সূত্র আন্ডারে পড়ে নাই। আচ্ছা যাই হোক, তার মানে এবার দেখো ট বর্গ, আমি আবার একটা করি নাই। তোমাদেরকে দেখছো, তোমাদের প্রথমবার আমি কয়েকটা করেছি, তারপরে আবার বেশি দিছি। এখন একদমই জানে। দেখো এই ট বর্গ, আমরা অনেকে নত্যবিধান নিয়ে প্রশ্ন তুলছে, ভাইয়া নত্যবিধান পড়াবেন না? নত্যবিধান যদি পড়াই তাহলে দেখো, এই যে দেখো ট ঠ ড ড মূর্ধন্য, তাহলে ট বর্গের শেষ বর্ণ কোনটা? মূর্ধন্য। তোমরা এই যে পড়ো ভাইয়া যে ট বর্গের শেষে সবসময় কি যুক্ত হবে রে? সবসময় যুক্ত হবে মূর্ধন্য। তার মানে তোমরা কি এটা বুঝে পড়ো না না বুঝে মুখস্থ করো? তোমরা কি কখনো কোনো বাংলা শিক্ষককে জিজ্ঞেস করেছো যে স্যার এই যে ট বর্গের শেষে কেন মূর্ধন্য হবে? তোমাদের ধারণা ইংলিশে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের শেষে এস বাই এস আছে, এটা একটা চিরাচরিত নিয়ম। বাংলা এমন কঠিন একটা ভাষা যেটার কোনো নিয়ম নাই, একটা নিয়ম 10টা ব্যতিক্রম। হ্যাঁ অবশ্যই নিয়ম ব্যতিক্রম আছে, ইংলিশেও ব্যতিক্রম আছে। এখন আমি যদি প্রশ্ন বলি ভাই গো ওয়েন্ট হয়েছে কেমনে বলো তো? গো হওয়ার কথা, বা মানে গো তো মানে ওয়েন্ট হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো ওয়েন্ট কেন হয়েছে গো? তোমরা তো এটা কোনো প্রশ্ন করো না যে ভাই গো এন্ড হইলো কি লেগা। মানে ইংলিশে তো এটা সচরাচর আমরা মুখস্থ করে ফেলি, যা এটাই নিয়ম। কিন্তু বাংলায় যখন একটা বর্ণ চেঞ্জ হয়, একটা শব্দ চেঞ্জ হয়, তোমরা এটা নিয়ে বলো বাংলা একটা ব্যতিক্রমী ভাষা, বাংলা একটা এমন কঠিন ভাষা। তোমরা তো ইংলিশটা এমন ভাবে পড়ো যে গো ওয়েন্ট হইলো কি, এটা জীবনে প্রশ্ন করো না। প্রশ্ন করো বাংলা একটা চেঞ্জ হয়ে গেলে প্রশ্ন করো। এখন তোমাদের প্রশ্ন হলো গো ওয়েন্ট হইলে খুঁজে বের করো। গো ওয়েন্ট খুঁজে উত্তরই পাবা না। উত্তর পাইলে আমাকে জানাই দাও, আমার ইনবক্স করে যে ভাই গো ওয়েন্ট এই কারণে হয়েছে, আমি হিস্ট্রি খুঁজে বের করছি। দেখো এবার হচ্ছে ট ঠ ড ড মূর্ধন্য। এই যে ট বর্গের শেষ বর্ণ হচ্ছে মূর্ধন্য, তার মানে ট বর্গের শেষে সব সময় মূর্ধন্য যুক্ত হবে। ঠিক আছে, এটা হচ্ছে এই যে আমি যে সূত্রটা জানলাম বেঙ্গি সূত্র, সেই সূত্র অনুযায়ী তোমাদের কি হচ্ছে যে ট বর্গের শেষে কি হচ্ছে? মূর্ধন্য যুক্ত হচ্ছে। ক্লিয়ার? ট বর্গের শেষে মূর্ধন্য যুক্ত হচ্ছে বেঙ্গি সূত্র অনুযায়ী। ক্লিয়ার? তার মানে এখানে তোমরা কি কণ্ঠ কাণ্ড যা ইচ্ছা লিখে আমাকে পাঠিয়ে দিও। ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা তারপরে দেখি, তারপরে এটা তোমরা নিজেরা করবা। আচ্ছা তারপরে দেখো ত বর্গের শেষে, আমি খুব ফাস্ট যেতে হবে কারণ কেননা আমার 1 ঘন্টা ক্লাস অলরেডি পার হয়ে গেছে, আমার গলা বললাম যে বারবার শুকিয়ে যাচ্ছে। তারপরও আমি তোমাদের উপস্থিতি দেখে, তোমাদের অ্যাটেনশন দেখে আমি কিন্তু অভিভূত, আবেগ আপ্লুত। আমি নিজে, আমার একটা এরকম হচ্ছে যে তোমরা ওমকার একটা উপন্যাস আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে পারে যে ওমকার উপন্যাসটি কার লেখা? আহমদ সফা। তো ওই জায়গায় উনি বাংলা ভাষার, ওনার যে একটি মেয়ে ছিল যে বাংলা বোবা ছিল, সে বাংলা ভাষা কথাই বলতে পারতো না, সে রাষ্ট্রভাষা বা মিছিল দেখে সে এত জোরে আওয়াজ করছে তার গলা দিয়ে রক্ত বের হয়ে যাচ্ছিল, এবং সে শেষ পর্যন্ত তার জীবনের প্রথম যে শব্দটা ছিল বাংলা, এবং শেষ শব্দটা ছিল বাংলা। তার মানে এই যে বাংলার প্রতি তার ভালোবাসা দেখে সে কি হচ্ছে, এটা বলা হয় বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটা উপন্যাস। তার মানে কি যে বাংলা ভাষা উচ্চারণ করতে গিয়ে তার গলায় রক্ত বের হয়ে আসছে এবং সে মরে গিয়েছে। তাই এই বিষয়টা কি যে এই যে রক্তটা, তার মানে কি বাংলা ভাষার প্রতি তার ভালোবাসা। আর এইখানে আর আমার গলা থেকে যদি রক্ত ঝরে তারপর আমি ক্লাস অফ করবো না, কারণ তোমরা অ্যাটলিস্ট এতজন 300 প্রায় 350 মতো আছো আমার সাথে। তো আশা করবো যে তোমরা আমার সাথে থাকবা এবং ক্লাসটা যারা শেয়ার করেছো তাদের আন্তরিক ধন্যবাদ। আমি আর কিছুই বলবো না, আমি ক্লাসটা শেষ করি। আচ্ছা, ত থ দ দ দন্তন্য, তার মানে ত বর্গের শেষ বর্ণ কোনটা ভাই? ত থ দ দ দন্তন্য, শেষ বর্ণ কি? দন্তন্য। তার মানে দন্তন্যর সাথে তার মানে কি যুক্ত হবে? মানে এই যে এই ত বর্গের সাথে আমরা বলি না যে ত বর্গের সাথে কখনো মূর্ধন্য যুক্ত হয় না, সব সময় দন্তন্য যুক্ত হয়। কিন্তু কেন ভাই? ত বর্গ কি একটু স্পেশাল না? ত বর্গ যে ত বর্গের শেষ বর্ণটা কি? শেষ বর্ণটা হচ্ছে ত, থ দ দ দন্তন্য, তাই দন্তন্য যুক্ত হয়। এই কারণে ত বর্গের শেষে কখনো নত্যবিধানে
কি হয় না, মূর্ধন্য হয় না। আবার ট বর্গের শেষে কখনো দন্তন্য হয় না, মূর্ধন্য হয়। আচ্ছা আমরা নেক্সট, আবার আমি আরেকটা আছে প ফ ব ব ম। তো ভাইয়া তো বলেন ভাই এটা তো বলেন না, দেখো আমরা যখন স্পর্শ উচ্চারণ করি, সম্পর্ক উচ্চারণ করি, এগুলা কি হয়, তার মানে এই যে তোমরা যখন দেখবা এই যে ত থ দ দ, এই যে এখানে অনেকগুলা পাবা যে প ফ ব ব ম, প বর্গের শেষ কি ম যুক্ত হয়। এখন প্রশ্ন হলো ভাই এগুলার সাথে কি অন্য কোনো যুক্তবর্ণ হইতে পারে না? অবশ্যই হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কোনটা হয়? আপনি আজকে খুঁজে দেখবেন ডিকশনারিতে সব ম্যাক্সিমাম এইগুলাই হয়, যে একটা বর্গের শেষে ওই বর্ণটাই যুক্ত হয়। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা এবার দেখো, আচ্ছা এইবার দেখো আমরা কি ক্লাস শেষ করে দিব? আমরা কি ক্লাস শেষ করে দিব? তোমরা আমাদেরকে বলো। আচ্ছা এইবার আপনার আমরা কি ক্লাস শেষ করে দিব তোমরা বলো, কারণ তোমাদের উপস্থিতি কমে যাচ্ছে, যাই হোক অ্যাটেন্ডেন্স খুবই কমে যাচ্ছে আর কি। যাই হোক, তো এবার দেখো আমি যদি ক্লাস শেষ করে দাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও যে ভাইয়া ক্লাস শেষ করে দেন, আমি অনেক বড় হয়ে যাচ্ছে ক্লাস, তাহলে আমি এখনই ক্লাসটা শেষ করে দিব, কেননা আমি আবার দরকার হয় আরেকটা ক্লাস নেব, কিন্তু আমি চাই না যে তোমরা কম থাকো আর কি এবং ক্লাসটা উপভোগ না করো। আচ্ছা যাই হোক, তো এই যে দু হচ্ছে নেতিবাচক অর্থ হইলে এই যে উপসর্গ যদি নেতিবাচক হয়, যদি রস্যকার হয় অবশ্যই নেতিবাচক হবে, আর যদি দীর্ঘকার হয় এটা দীর্ঘকার বোঝালে, হ্যাঁ নেতিবাচক বোঝালে রস্যকার, দূরত্ব বোঝালে দীর্ঘকার। তো এবার দেখো এই যে রস্যকার হলে কি হবে, নেতিবাচক বোঝাবে। তোমরা তো ছেলেরা যারা, যেমন কয়েকটা এক্সাম্পল দাও দেখি, আমি আর ইয়া করবো না, এটা একটু না তোমরা তো দেখে ফেলাইছো, আর কি করা যাবে, দেখি তোমরা এমন কয়েকটা এক্সাম্পল দাও যেটা হচ্ছে রস্যকার নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। দেখি রস্যকার নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। অনেকে বলছে না 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 ভাইয়া অফ করার দরকার নাই, আচ্ছা প্রতিবাদ জানাই। আরেকজন লিখছে না ভাইয়া, আরেকজন বলছে হ্যাঁ। এনামুল লিখছে হক, হ্যাঁ এনামুল হক বিজয়। আচ্ছা 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 ঠিক আছে, না ভাইয়া না, আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারা যে বিষয়টা বলছি যে দিয়ে রস্যকার দিয়ে নেতিবাচক বোঝায় এরকম শব্দগুলো কমেন্ট করতে থাকেন, দেখি কে কে কমেন্ট করতে পারে। মেহরিন লিখেছে দুর্বলতা, হ্যাঁ আপনি কি দুর্বল নাকি? তারপর আহনাব আদনান নাইম দুরবস্থা, আপনার অবস্থা খুবই খারাপ দেখতেছে। তারপরে নাজিরা লিখেছে দুর্নীতি, বড় হয়ে কিন্তু দুর্নীতি কইরো না। আচ্ছা যাই হোক, তারপর আচ্ছা দুর্ব্যবহার, হ্যাঁ আপনার সাথে আমি কি দুর্ব্যবহার করতেছি আপনাদের সাথে? যাই হোক, তারপর দুষ্কর্ম, আশিক মাহমুদ, এই যে দুষ্কর্ম করতে হবে, দুষ্কর্ম কি যা খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা যাই হোক, দুর্নাম, ফারহানা লিখেছে দুর্নাম, আচ্ছা এত দুর্নাম করবেন না, মা বাবার সুনাম করবেন। আচ্ছা দুর্বোধ্য, আচ্ছা তাই নাকি দুর্বোধ্য, আচ্ছা আচ্ছা দেখি। আরে ফয়সাল লিখেছে দুঃসময়, আপনার দুঃসময় আসবে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স না পান, ভালো করে পড়েন। আচ্ছা শ্রাবন্তীলে দুর্নীতি দুরন্ত, আচ্ছা ঠিক আছে গুড। আচ্ছা দুষ্ট ছেলে, কে দুষ্ট ছেলে? আচ্ছা হ্যাঁ আপনি। তারপর হচ্ছে দুঃখ, শ্রাবণী লিখেছে দুঃখ, আচ্ছা এত দুঃখ জীবনে, আচ্ছা যাই হোক অনেক দুঃখ। দুর্বল, দুর্বচন, বাহ এত জোর জোর শব্দ পাচ্ছি। গতিজার, দুর্মতি, আমিনুর লিখেছে দুর্মতি। দুর্নীতি বানানটা একটু ভুলে এসেছে, দুর্বিষহ, আমি একটু লিখেছি, শরীফ লিখেছে দুর্বিষহ। তারপর হচ্ছে দুরস্তা, দুস্তরতা, দুশ্চরিত্রা, দুশ্চরিত্র লিখেন, আপনার নিজের চরিত্র খারাপ। শ্রমিক লিখেছে দুশ্চরিত্রা, আপনি নিজের দুশ্চরিত্রা, নিজের গুণটা লিখেন, আরেকজনের উপর চাপাই দিচ্ছে, কত দুষ্ট ছেলে, হ্যাঁ মারতে হবে ওরে ধরে। তারপর হচ্ছে দুনির্বার, তারপর দুশ্মন, বাপরে বাপ আপনারা তো বলে এখন বাংলা একাডেমি সব শব্দ লিখে ফেলবেন। আচ্ছা যাই হোক, এবার দেখি আমি একটু বলি। সংবাদ, আপনারা অনেকগুলো লিখে ফেলছেন, গুড। সংবাদ, দুঃসংবাদ। এবার লিখেন কি যে ওয়ার্ড গুলা দিয়ে দূরত্ব বোঝায়, যে ওয়ার্ড গুলা দীর্ঘকার দিয়ে দূরত্ব বোঝায় সেগুলা কমেন্ট করতে থাকেন, আমি এখানে বোঝাইতে থাকি। এখানে দেখেন রস্যকার, দীর্ঘ, দেখো সংবাদ, আমি এটা ভেঙে রাখি দেখা যাচ্ছে কিনা দেখি, দেখা না যাওয়ারই কথা। হ্যাঁ আচ্ছা সংবাদ, দুঃসংবাদ, তার মানে সংবাদটা ভালো জিনিস, দুঃসংবাদটা খারাপ জিনিস। যে বলো দুঃসংবাদ কি আজকে বাংলাদেশে করোনা 100 জন মারা গেছে, ইন্নালিল্লাহ, না আমি জানি না, আমি বললাম আর কি যে এটা একটা দুঃসংবাদ। তারপরে জয়, দুর্জয়, তারপরে এখানে কি জয়টা কি যা দূর করা যায় না তাই দুর্জয়, তারপরে এখানে হচ্ছে কষ্টসাধ্য বোঝায় বা দূর করা কষ্ট বোঝায়, এরকম। দুর্জয় নেতিবাচক। নাম, দুর্নাম, তার মানে কি নামটা কি অনেকে বলে দুর্জয়, ভাই দুর্জয় তো কি এটা পজিটিভ শব্দ না, দুর্জয় নেগেটিভ। দুর্নাম, নাম দুর্নাম তো জানেন, আপনারা অনেকে দুর্নাম করেন, পিতামাতার নাম দুর্নাম করেন, আমাদের নাম দুর্নাম করেন, এই কথাটা। দুঃসময়, দুঃসময়, অনেকে দুঃসময় যায়। তারপর হচ্ছে দুর্নীতি, দুঃসাহস, এই যে অনেকে দুঃসাহস করে উল্টা পাল্টা কমেন্ট করে, আমার এই যে এখানে কমেন্ট করে এরকম অনেকে আছে। তারপরে দুর্দিন,
যদি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না চান্স না পান, দুর্দিন কিন্তু অবশ্যই আসে, হার্ড ডেজ উইল কাম। কারণ কি, আপনার অবশ্যই একটা পাবলিক ইউনিভার্সিটি চান্স নিতে হবে। আর আজকের ক্লাসটা যে না দেখবে সে তো মানে এইখান থেকে তো প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি অ্যাটলিস্ট একটা করে আসে। আপনি প্রশ্ন ব্যাংক খুলে দেখেন, ভাইয়ের কথা মিথ্যা হইলে আমাকে নক দিবেন যে ভাই আমি খুঁজে পাই নাই, বা হয়তো 1 বছর মিস দিতে পারে। প্রত্যেক বছর 2 বছরের কোশ্চেন দেখবেন যে একটা করে আসবেই মাস্ট। তার মানে আজকে ক্লাস থেকে একটা কোশ্চেন কমন পাবেন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন দুর্বিসহ, তারপরে হচ্ছে দুরন্ত, তারপরে হচ্ছে বল দুর্বল, এগুলো তো বলছি না। আচ্ছা, এবার অনেকেই কমেন্ট করছো যে হ্যাঁ তাহমিনা আক্তার লিখেছে দূরপাল্লা, আশিক লিখেছে দূরপ্রসারী, ভেরি গুড। আচ্ছা, দূরপ্রাচ্য, দূরত্ব, গুড, দূরত্ব। সালিমা নবী লিখেছে দূরত্ব, তারপর হচ্ছে গুলশান আক্তারিনী, তারপর হচ্ছে দূরপাল্লা, দূরদর্শী, দুরন্ত। আচ্ছা, দেখো আমি এখানে লিখছি দূরত্ব, দূরদর্শী, দূরপাল্লা, দূরপ্রাচ্য, দূরবীক্ষণ। দূরপ্রাচ্যের দেশ কোনগুলা? চীন, চিজাউদম, তার মানে চীন, জাপান, উত্তর কোরিয়া, মঙ্গোলিয়া, এগুলোকে বলা হয় দূরপ্রাচ্যের দেশ। দূরপ্রাচ্য কেন? প্রাচ্য, প্রতীচ্য, এগুলো তোমরা জানো। এগুলো আমি সাধারণ জ্ঞান ক্লাস যে স্যার নিবেন, বা আমিও যদি নিই, আমি হয়তো বা শেষে তোমাদেরকে সাধারণ জ্ঞান এইরকম জোস করে স্লাইড করে আমি কয়েকটা ক্লাস নিতে পারি শেষে, একদম সব শেষে, যদি তোমাদের আগ্রহ থাকে শেষ পর্যন্ত যে ভাইয়া বাংলা পড়ে সাধারণ জ্ঞান কেমন পড়ে একটু দেখি, তখন আমি হয়তো বা সাধারণ জ্ঞান, আমি যেহেতু আইআরএ পড়ি, আমার ঢাকা ইউনিভার্সিটিতে যখন আমি ভর্তি পরীক্ষা দিই, সাধারণ জ্ঞানে আমাকে 60-এ 56 ছিল। তবে সাধারণ জ্ঞানে আমার একটা ভালো দখল দায়িত্ব আছে। তো আমি যেহেতু বাংলা পড়াই তোমাদের, একদম আমার জন্য খুব প্যারা হয়েছে সাধারণ জ্ঞান ক্লাস করানো। এই জন্য তোমাদের নাবিল স্যার কিন্তু খুব ভালো পড়ায়। যাই হোক, তো এই বিষয়টা হচ্ছে তোমাদের সাদমান স্যার বস, জিকের বস। কারণ সাদমান আয়ার পরে আমি আয়ারে পড়ি, সাদমানও জিকের বস, আর আমি তো মোটামুটি আগ্রহ থেকেই পড়ি আর কি। যাই হোক, তো তোমাদের জিকের ক্লাস হয়তো বা কোনো একটা সময়, আমি হয়তো বা যদি সময় পাই বাংলা শেষ করে, তাই ইনশাল্লাহ দেখে দিব। আচ্ছা, এইখানে দেখো দূরপাল্লা। আচ্ছা, এই যে বিষয়টা দেখো, এইখানে কিন্তু আমরা নেতিবাচক অর্থে ব্যবহার হইতেছে আর দূরত্ব অর্থে, আমরা এটা অলরেডি জেনে গেছি। আমরা এখন নেক্সট স্লাইডে যাই। আচ্ছা আচ্ছা, আমি দেখি আমার কয়টা স্লাইড আছে। আচ্ছা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আরো অনেকগুলো স্লাইড আছে। আমি চেষ্টা করব যে তোমাদেরকে খুব শীঘ্রই স্লাইডগুলো কমপ্লিট করার জন্য, কারণ অনেকে অ্যাটেন্ডেন্স আমার একদম বিলো লো হয়ে গেছে। আমি জানি না যে সবাই এত শেষ মুহূর্তে এসে এত স্থবির হয়ে গিয়েছে কেন, সবাই কি ক্লাসে মনোযোগ পাচ্ছে না, নাকি তারা ভাবতেছে যে ভাই ক্লাস ভালো হচ্ছে না। আমি জানি না আমার ক্লাস কেমন হচ্ছে, কিন্তু অ্যাটেন্ডেন্স দেখে মনে হচ্ছে যে আমার ক্লাস ভালো হচ্ছে না। এই জন্য তোমরা হচ্ছে কি ক্লাস করতে, অনেকেই ক্লাস করতেছে না, মানে ক্লাস থেকে চলে যাচ্ছে, কারণ অলরেডি অ্যাটেন্ডেন্স অনেক নিচে নেমে গেছে। আশা করি আর কি করার, যে সবাই ক্লাস না করলে আর আমার ক্লাস অফ করে দিতে হবে। যাই হোক, তোমাদের অ্যাটেন্ডেন্স আসলেই আসা, নেক্সট ক্লাসে অ্যাটেন্ডেন্স কমে যাচ্ছে। আচ্ছা, আমি বুঝতে পারছি না। আচ্ছা, ঠিক আছে, তার মানে যেহেতু আজকে আমি এটাই দেখি, আর আজকে অনেক পড়া হয়েছে। আচ্ছা, আমি এই যে লাস্ট আজকে এই স্লাইডটাই কভার করব। দেখি আজকে এই স্লাইড, নির্যুগ অপরাধ, নিরপরাধ, অপরাধ যুগ অপরাধী। আচ্ছা, এখন আমি কি বলি, আমি যখন গার্লফ্রেন্ডের হাতে ধরা খাই যাবা, বয়ফ্রেন্ডের হাতে ধরা খাই, আমি খাই না কিন্তু তোমরা খাও। আচ্ছা, এই যে ধরা খাওয়ার বলে আমি কি বলি, যে আমি ভাই নিরপরাধী, কি আমি নিরপরাধী। আরে ভাই, তুমি তো গ্রামারই ভালোভাবে জানো না, আর তোমার গার্লফ্রেন্ড যদি ভালো গ্রামার জানে তোমার থাপড়াবে। তার মানে এই, বা বয়ফ্রেন্ড জানলে তো খাইছে শেষ ব্রেকআপ। তার মানে এই যে নিরপরাধী, তার মানে অপরাধী, এটা কিন্তু ভুল। কেন? দেখো, এই বাক্যে এই নির একটা কি উপসর্গ, আর এইখানে কি ই একটা প্রত্যয়। আর আমরা জানি উপসর্গ আর প্রত্যয় এক বাক্যে একটা শব্দ হয় না। উপসর্গ আর প্রত্যয় কি এক বাক্যে বা এক শব্দ, মানে একটা শব্দ হয় না। তো এইখানে দেখো, তো তোমরা একজন লিখছে আপনি কতবার ধরা খাইছেন। এই আমি মানে সবাই তো মারবো, আমি তো আপনাদের কথা বলতেছি, আমি তো এই ইয়াং জেনারেশনের কথা বলতেছি। আমার বয়স তো পার হয়ে গেছে, আমার এখন কি এগুলার বয়স আছে, বুড়া হয়ে গেছি পুরা। যাই হোক, তো এই যে বিষয়টা হচ্ছে যে নির অপরাধ, তার মানে কি নির যুগ অপরাধ যুগী, তারপর নির অপরাধী, তার মানে এটা ভুল হবে। কারণ কি? কারণ হচ্ছে উপসর্গের প্রত্যয় এক বাক্যে হবে না। আমি কিন্তু যেমন আমরা অনেক সময় বলে আমি নিষ্পাপী, যে এই যে ধরা খাওয়ার পর কি বলে যে না আমি নিষ্পাপী, আমি নিষ্পাপিত হবে না ভাই। আর বানানটা তো ঠিকভাবে বলো, উচ্চারণটা ঠিকভাবে বলো। তুমি নিষ্পাপিত আমি বুঝবো, নিষ্পাপী বানানটাই ভুল বলো। নিষ্পাপিত হয় না, নিষ্পাপ হয়। কেন হয়? নি আর পাপি ই, নি আর ই যুক্ত হয়, এটা হচ্ছে উপসর্গ প্রত্যয় একসাথে হবে না। বাঘে মহিষে তো এক গাঁটে জল খায় না, যাই হোক এই কারণে এই দুইটা একসাথে হবে না। উপসর্গ ভাগ আর কি প্রত্যয়, তো আরো প্রত্যয় যে কি এটাও একটা মহিষে আর কি। যাই হোক, তো এখানে
তো উপসর্গের প্রত্যয় যেহেতু একসাথে হয় না, তাহলে যে কারণে নিরপরাধী বানানটা টোটালি ভুল। আচ্ছা, তো এইখানে নির্যোগ অপরাধ তো আমরা দেখতেছি, নির অপরাধ, অপরাধ যোগ ই অপরাধী, তার মানে এই যে নির অপরাধী এটা ভুল। আমি আবার দেখি যে নির আর কি বলবো, তাহলে শুদ্ধ কোনটা, ভাইরা কোশ্চেন করতে পারো ভাইয়া, তার মানে এই যে শুদ্ধ কোনটা, যে নির যোগ নির্যোগ অপরাধ। আচ্ছা, আমি এখন শেষ করে দিচ্ছি, সবাই একজন বিরতি দেন, আমি এখনই শেষ করে দিচ্ছি ভাইয়া, অনেক বড় ক্লাস হয়ে গেছে, আজকে আর নিব না, তোমরা অনেক অ্যাটেনশন দিয়েছো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। আমি আজকে ক্লাসের রুটিন দিয়ে দিব ইনশাল্লাহ, আমি ক্লাসের পরেই দেখবো যে শেয়ার কতটা হয়েছে, তোমাদের রেসপন্স ভালো ছিল। আর যারা মাত্র আমি তোমাদেরকে সিক্রেট গ্রুপের লিংক দিয়েছিলাম, এবার দেখো আজকের ক্লাসটা আমি এইখানে সরাসরি নিয়েছি, কিন্তু তোমাদের নেক্সট ক্লাস কিন্তু আমি এখানে সরাসরি নাও নিতে পারি। তোমাদের যে সিক্রেট গ্রুপটা আমাকে বলা হয়েছিল যে ক্লাসটা গ্রুপটা তোমাদের আমার গ্রুপে যে পোস্টটা আছে, পোস্টে শেয়ার করে আমাকে স্ক্রিনশট দেওয়ার, অনেকেই দেওনি, তাদেরকে কিন্তু সিক্রেট যে গ্রুপ ছাড়াও আমি একটা মেসেঞ্জার গ্রুপ করব, সেই মেসেঞ্জার গ্রুপে শুধুমাত্র সেই শিক্ষার্থীদেরকে আমি ইনক্লুড করব যাদের ক্লাসে সবচেয়ে বেশি রেসপন্স এবং তারা সবচেয়ে বেশি অ্যাক্টিভ, প্রতিটা ক্লাস শেয়ার করে আমি আপনাদের আইডি চেক করে আমার মেসেঞ্জার গ্রুপে, যে সিক্রেট গ্রুপে অ্যাড করলাম, আমি অনেকে অলরেডি অনেকগুলো সিক্রেট এই গ্রুপে আছো, কিন্তু এই মেসেঞ্জার গ্রুপে শুধুমাত্র তাদেরকে অ্যাড করব যারা 100% অ্যাটেনশন থাকে, যারা হচ্ছে প্রত্যেকটা ক্লাসই মনোযোগ দিয়ে করে, কমেন্ট করে, তাদেরকে নিয়ে আমি একটা মেসেঞ্জার গ্রুপ করবো এবং তাদের নিয়ে আমার একটা প্ল্যান থাকবে, তাদের জন্য একটা স্পেশাল ব্যাচ আমি পার্সোনালি তাদেরকে ঝুমে পড়াবো। তো তোমরা যারা যারা ইয়ে করো নাই, যে শেয়ার করো নাই, স্ক্রিনশট আমার আইডিতে পাঠাও নাই, তারা অতি শীঘ্রই আজকে পাঠিয়ে দিবে, ক্লাস যদি ভালো লেগে থাকে। আর ভালো না হলে দরকার নাই, আমার দরকার নাই, আমার যদি 5 জন স্টুডেন্ট হয়, আমি 5 জন স্টুডেন্ট নিয়ে পড়াবো আমার স্পেশাল বেস। তো যাই হোক, তো এই যে তোমাদের ক্লাসগুলো হয়তো আমি এখানে কয়েকটা নিব, কিন্তু জুম যে আমি যে যাদেরকে নিয়ে স্পেশাল কাজটা করবো তারা কিন্তু বাদ পড়ে যাবেন, পরবর্তীতে কিন্তু হাই হতাশ করলে কিছু হবে না, কারণ আপনাদের সিম্পল একটা কাজ করতে বলছি, আপনি যে থাকেন ওই গ্রুপে তাও করেন, না থাকে করেন, কিন্তু আপনারা করতে চান না, কি দরকার ভাই, আপনাদের যাদের এত দরকার নাই তাদেরকে আমার কি দরকার আছে, দরকার নাই। আচ্ছা, তাহলে এখানে দেখো নির্যোগ অপরাধ, আচ্ছা নির্যোগ অপরাধ নিরপরাধ বললাম, আর এখানে অপরাধী, এটা রাইট। তার মানে অপরাধী কি, যে এখানে শুধুমাত্র প্রত্যয় আছে, এখানে শুধুমাত্র উপসর্গ আছে, শুধুমাত্র প্রত্যয় আর শুধুমাত্র উপসর্গ থাকলে, আলাদা আলাদা থাকলে সেইটা রাইট, আর একসাথে থাকলে ভুল। ঠিক আছে, আচ্ছা আমরা আজকে ক্লাসটা শেষ করে দিই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ক্লাসটা যেহেতু শেষ করে দিই, আমরা নেক্সট ক্লাসগুলো আমি পরের ক্লাসে কমপ্লিট করতে হবে। একই শব্দে ব্যাখ্যাটা দেখো, একই শব্দে প্রত্যয় উপসর্গ ব্যবহার করা হয় না, তাই নিরপরাধ হবে, অর্থাৎ অপরাধী, নিরপরাধ হবে অথবা অপরাধী, নিরপরাধী হবে না। আচ্ছা, তার মানে আমরা জানি যে একই শব্দে প্রত্যয় উপসর্গ হয় না, তাই নিরপরাধ হবে অথবা অপরাধী হবে। আচ্ছা, আমি ক্লাসটা এখনই শেষ করে দিব, কারণ অনেক টাইম হয়ে গেছে, আশা করি তোমরা অনেক বেশি বোরিং হয়ে গেছো। নেক্সট ক্লাসে এগুলা কভার করবো, দেখো কত জোর স্লাইড আছে, আরো অনেক স্লাইড আছে, কিন্তু ইনশাল্লাহ তোমাদেরকে অবশ্যই আমি, আর সবার জন্য চকলেট, আমি তো এখন কিছু ভার্চুয়াল চকলেট দিচ্ছি ইনশাল্লাহ। তোমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, যে চান্স পাও, বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইলে হবে না, ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও, আবার আমার কাছে এসে বললো ভাই আপনি চকলেটের ছবি দেখা বলছিলেন, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলে দেন, আমাকে খুঁজে খুঁজে বের করবা, হ্যাঁ বের করে বলবা ভাইয়া চকলেট খাওয়ান, ইনশাল্লাহ আমি আমার ক্লাসে রেকর্ডেড তো থাকবেই, আমি তোমাদেরকে চকলেট খাওয়াবো। তোমরা যা চাও তা তো খাওয়াতে পারবো না, এই চকলেটটা খাওয়ার মতো সামর্থ্য ভাইয়ের আছে, ভাই ইউনিভার্সিটিতে আমরা খাবো ইনশাল্লাহ। তোমাদের সাথে আজকে ক্লাসটা অনেক বেশি ভালো ছিল, তোমাদের আমি ভালো ক্লাস নিই না, কিন্তু তোমরা ছিলে আমার এই কারণে ভালো লেগেছে। আচ্ছা, তো আজকে ক্লাসটা আমি শেষ করে দিব। তো জানি না কেমন ক্লাস নিলাম আজকে তোমরা, তারপরে যে বিষয়টা হচ্ছে যে তোমরা যারা ক্লাসটি করেছো আমাকে জানাইতে পারো যে ভাইয়া তোমাদের ক্লাসটা কেমন লেগেছে, আমি কি ক্লাস কন্টিনিউ করব, যে নেক্সট ক্লাস থেকে কি পড়াবো, যে ভাই রিটেন পড়ান, যদি পড়াই তাহলে কমেন্ট করে জানাও, আর না পড়াইলে আমি আজকে এখানে ক্লাস শেষ করে দেই। আর তোমাদের সবাইকে ধন্যবাদ, যে ভাইয়া আমি কি, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ, থ্যাংকস। আচ্ছা, তোমাদের যে হ্যাঁ তোমরা যেটা বললাম যে এই যে আমি গ্রুপে পোস্ট আছে, এই পোস্টটা দেখবা, দেখার পরে দেখবো ওইখানে মহসিন স্যার পোস্ট করেছে, ওইটা শেয়ার করে এটা হচ্ছে তোমরা কি করবা, যে আমাকে পাঠাবা স্ক্রিনশট। যাই হোক, তো এখানে আমার ইউটিউব বা আমাদের চ্যানেল, আমার নিজস্ব একটা পেজও আছে, রাইহান এয়ার খান নামে সার্চ করো ফেসবুকে, ওই পেজে যদি যাও তোমাদের একটা সবচেয়ে বড় উপকারটা হবে কি, আমি পেজে নিয়মিত আপডেট দিই, অনেক আপডেট দিই। তো যে বিষয়টা এখন থেকে আরো বেশি আপডেট দিব, বাংলার যে কোনো সূত্র, যে কোনো সমস্যাগুলো আমাকে জানাবা, আমি এগুলা দেখো, তোমার একটা সমস্যা এখন হয়তো বা আমাকে একজন মেসেজ দিয়ে পাঠিয়েছে, অন্য একজন হয়তো বা পাঠাতে পারে নাই, তো আমি কি করব, আমি সবার সুবিধার্থে বাংলার এই মেসেজটা আমি সবাই ইয়ে করে দিব, মানে এটা আমি নিজস্ব ভাবে এরকম করে স্লাইড করে আমি আমার পেজে দিয়ে দিব। তার মানে কি, তোমরা যদি পেজে লাইক দিয়ে রাখো, তোমরা বাংলার যে কোনো সমস্যার সমাধান এখান থেকে পাবা। আচ্ছা যাই হোক, তো ভাইয়া লিখছে, আশিক লিখছে যে এক্সিলেন্ট, থ্যাংক ইউ, এক কথা শুধু। আচ্ছা,
তোমরা আমি কি কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তোমাদের রেসপন্স অনেক ভালো ছিল। আমি এত ভালো ক্লাস নিতে পারি না, আজকে 1.5 ঘন্টার মতো প্রায় ভগভগ করছি, আমার গলা একদম বললাম যে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তো তোমরা তোমাদের ভালোবাসাই আমাদের সম্বল, আমরা শেষ পর্যন্ত এই ভালোবাসাটাই পাবো, আর কিছুই পাবো না। এই যে এই বিষয়টা যে তোমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, দূর থেকে বলবো ভাইয়া স্যার 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 আমি তো আপনার ক্লাস করেছিলাম, আপনার যে প্রথম রিটেন ক্লাসটা আমি করছি, তখন এর থেকে বড় আনন্দ আমার কিছু হবে না। কারণ আমি তোমাদের জন্য ডেডিকেটেড কাজ করছি এই কারণে যে আমার ভাইয়েরা, আমার বোনেরা, আমার শিক্ষার্থীরা, আমার ছাত্ররা, আমার ছাত্রীরা, আমার বাংলাদেশের যেই মানুষগুলো বা যেই বাচ্চাগুলো করোনার কারণে, তোমরা অনেক স্যার দেখছি যে অনলাইনে কি রিটেনে কোর্স করায়, রিটেনে জানি না, কিন্তু অনেক পেমেন্ট নিয়ে করায়। এখন তোমরা বলতে ভাই আপনি ফ্রি করাই দিয়েছেন না, ফ্রি ক্লাসের তো কোনো দাম নেই না, আমি তাদের জন্যই করাচ্ছি। অনেকেরই সামর্থ্য নেই যে টাকা দিয়ে ক্লাস করবা, অনেকেরই, আমি চাই শিক্ষাটা উন্মুক্ত হোক, এরকমই হওয়ার দরকার ছিল আমাদের, এটাই যে এডুকেশন হোক সবার জন্য, শিক্ষা হোক উন্মুক্ত। তো এই বিষয়টা নিয়ে আমরা এগিয়ে গেছি। রমজানেও তোমাদের আমি সবাই চলে গেছে, আমার বন্ধু বান্ধব সবাই লকডাউনে বাড়িতে, আমিও বাড়িতে থেকে তোমার ক্লাস দিতে পারতাম, কিন্তু এইখানে যে এত সুন্দর করে স্লাইড নিয়ে এত মনিটরে, তোমাদের জন্য নতুন মনিটর আমি ইনস্টল করিয়েছি বা আমরা ইনস্টল করিয়েছি, তো এই কেন তোমাদের জন্য চিন্তা করে। সুতরাং আশা করি তোমরা নেক্সট ক্লাস থেকে থাকবে। তো আমার যে বিষয়টা বলি, আমি আজকে জানি না কেমন ক্লাস নিয়েছি, তো আমার মানে সারা শরীর ব্যথা করছে আর কি, কালকে সারাদিনে রাতে ঘুমাতে পারিনি। আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো করবা, এই আমার প্রত্যাশা। আর আমি ইনশাল্লাহ কন্টিনিউ করার চেষ্টা করবো। আমি নেক্সট ক্লাসে হয়তো বা তোমাদের সিক্রেট গ্রুপে আমি তোমাদেরকে দিয়ে দিব যে লিঙ্কটা, যে কিভাবে হয়তো কি করতে হবে। ইনশাল্লাহ আজকের মতো ক্লাস এইখানেই। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, করোনার মধ্যে তোমরা সাবধানে থাকবে, এই আমার প্রত্যাশা। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই খুব সাবধানে থাকবে, ভালো থাকো সবাই।